কাহন সাহিত্য দীর্ঘজীবী হোক। উপরে আকাশ অন্ধকার, নিচে গাঢ় নীল জল। ইভান্স আকাশের গায়ে তারা দেখে বুঝলেন পরিষ্কার আকাশ। তাহলে বোধহয় আজ আর তেমন কিছু করবে না। 10 মিনিট পরে তিনি দেখলেন আকাশের তারাগুলো অদৃশ্য হয়েছে। সঙ্গে সঙ্গে তিনি খাড়া হয়ে বসলেন। মেঘ করেছে, তাহলে আজও ঝড় আসছে। আশ্চর্য, পরপর 3 দিন একই সময় ঝড়। ভাবতে ভাবতেই গোঁ করে একটা প্রচন্ড ঝড়ের ধাক্কায় জাহাজটা দুলে উঠল। বড় বড় ঢেউ আছড়ে পড়তে লাগলো জাহাজের গায়ে। সঙ্গে সঙ্গে ডেকের যাত্রীদের মধ্যে চিৎকার চেঁচামেচি, উটোপুটি। তারা ডেক ছেড়ে ভেতরে ছুটে আসছে। এক মুহূর্ত দেরি না করে জোসেফ ইভান্স কেবিন থেকে বেরিয়ে ডেকের দিকে ছুটলেন। এক হাতে টর্চ আর অন্য হাতে গুলি ভরা রিভলভার। তিনি ডেকের কাছে যেতেই আতঙ্কে দুপা পিছিয়ে গেলেন। দেখলেন সাদা চাদরের মতো কিছু একটা জড়ানো বিশাল একটা মূর্তি সমুদ্র থেকে উঠে বরফের মতো সাদা পা ডেকের উপর তুলছে। দুখানা তুষার ঝরা হাত এগিয়ে আসছে একজন যাত্রীকে ধরার জন্য। সঙ্গে সঙ্গে ইভান্স পরপর 2 বার গুলি ছুড়লেন, কিন্তু কিছুই হলো না। ততক্ষণে হাতখানা প্রায় ধরে ফেলেছে যাত্রীটিকে। ইভান্স টর্চ পিস্তল ফেলে মরিয়া হয়ে একেবারে মূর্তিটার উপর ঝাঁপিয়ে পড়লেন। মুহূর্তেই অদ্ভুত ব্যাপার ঘটে গেল। একটা বিকট শব্দ করে সেই অশরীরী দানবটা শিকার ছেড়ে দিয়ে ডেক থেকে সমুদ্রে লাফিয়ে পড়ে কোথায় যেন হারিয়ে গেল। সাহিত্যের বিভিন্ন আঙিনা থেকে বাছাই করে নিয়ে আসা কিছু মণিমাণিক্য দিয়ে তৈরি আপনাদের প্রিয় কাহন। হাই, আমি অপরূপা। আজ কাহনে শুনবেন শ্রদ্ধেয় মানবেন্দ্র পালের লেখা একটি অলৌকিক কাহিনী। লেখকের জন্ম 1926 সালে। একসময় যুগান্তর সহ আরও অন্যান্য পত্রিকায় একের পর এক গল্প লিখে পাঠকদের মুগ্ধ করে রেখেছিলেন। কর্মজীবনে তিনি ছিলেন বিশ্বভারতীর গ্রন্থন বিভাগের প্রকাশন শাখার ডেপুটি ডিরেক্টর। নবকল্লোল পত্রিকায় নিয়মিত লিখতে লিখতে শুকতারা পত্রিকাতেও শিশুদের জন্য অজস্র ভৌতিক গল্প ও উপন্যাস লিখেছেন। লেখকপুত্র চিত্র কল্যাণ পালকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রচেষ্টায় আমাদের পাশে থাকার জন্য। আজ কাহনে শুনবেন মানবেন্দ্র পালের লেখা অলৌকিক কাহিনী লোহিত সাগরের আতঙ্ক। এখানে একটা কথা বলার, এই গল্পে রোমাঞ্চ সৃষ্টির জন্য লেখক অলৌকিক কিছু ঘটনার অবতারণা করেছেন। এটা নিতান্তই লেখকের কল্পনা মাত্র। এর সাথে বাস্তবের কোনো মিল নেই। কাহন কোনোভাবেই এই ধরনের কুসংস্কারকে সমর্থন করে না। গল্প পাঠে অর্পণ কুমার শর্মা, একটি বিশেষ ভূমিকায় রাজীব চ্যাটার্জি। প্রত্যেক দিনের কথাগুলো আরও একবার আজ বলছি। সিগারেট বা অন্যান্য মাদকদ্রব্য খাবেন না প্লিজ। এগুলি ক্যান্সার সহ আরও অনেক রোগের কারণ। আর হ্যাঁ, গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ গল্পতে একটা লাইক এবং হাইপ দিয়ে কাহনে সাবস্ক্রাইব করবেন কাইন্ডলি। শুরু হচ্ছে মানবেন্দ্র পালের কাহিনী লোহিত সাগরের আতঙ্ক। সাহিত্য দীর্ঘজীবী হোক। চিঠিখানা পেয়ে বাপ্পা বেশ একটু অবাক হয়ে গেল। যদিও সে ভাবছিল খুব শিগগির একদিন কলকাতায় গিয়ে হ্যারি কাকুর সঙ্গে দেখা করে আসবে, তা বলে কল্পনাও করতে পারেনি হ্যারি কাকু মনে করে তাকে চিঠি দেবেন। তার আরো যেটা আশ্চর্য ঠেকল তা হচ্ছে চিঠিটা আসছে কলকাতা থেকে নয়, সুদূর সাঁওতাল পরগনার জগদীশপুর থেকে। চিঠিখানা ইংরেজিতে লেখা, তার বাংলা তর্জমা এরকম: মাই ডিয়ার ইয়াং ফ্রেন্ডস, আশ্চর্য হয়ে না এই খবর জেনে
যে আমি আর কলকাতাতে নেই। বহুকালের বাস ছেড়ে চিরদিনের মতো এখানে চলে এসেছি। এখানে আসার জন্য আমার বন্ধু, এখানকার পাদ্রি ফাদার স্যামুয়েল অনেক দিন থেকে বলছিলেন এখানে এসে থাকলেই আমি নাকি আমার গবেষণা, ভ্রষ্ট আত্মার অনুসন্ধান প্রভৃতি যা আমার জীবনের একমাত্র লক্ষ্য এবং যা আমার অত্যন্ত স্নেহভাজন তোমরা দুজন জানতে, তার সিদ্ধি ঘটবে। সিদ্ধি কতদূর লাভ করতে পেরেছি তা আমি জানি না, তবে এখানে এসে আমি কেমন ভীত হয়ে পড়েছি। কেবলই মনে হচ্ছে খুব শিগগিরই কি যেন ঘটবে যা শুভ ফলপ্রসূ নয়, আর তা আমি চাইনি কখনো। আমি যা চেয়েছিলাম তা তো তোমরা জানোই, অলৌকিক এক রহস্যের জবনিকা উত্তোলন। তার জন্য আমি প্রায় সারা জীবন কি না করেছি। শেষ পর্যন্ত আমাকে এখানেই রুগ্ন ভগ্নস্বাস্থ্যে চলে আসতে হলো। আমি চাই তোমরা যত শীঘ্র পারো এখানে একদিনের জন্য হলেও চলে এসো। আমি বড্ড একা। স্টেশনে নেমে পুরনো চার্চ কিংবা ফাদার স্যামুয়েলের কোয়ার্টার বললেই টাঙা তোমাদের এখানে পৌঁছে দেবে। আমি আবার বলছি, আমি ভীত। তোমাদের আসা একান্ত দরকার। আশা করছি তোমরা ভালো আছো। ইতি তোমাদের হ্যারি কাকু। কাঁপা কাঁপা অক্ষরে লেখা চিঠিখানা। ওটা পড়ে বাপ্পা ঠিক বুঝতে পারল না তার মতো মানুষ হঠাৎ কিসের জন্য এত ভীত হয়ে পড়লেন। চিঠিটার একটা বৈশিষ্ট্য আছে। চিঠির মাথায় আর শেষে দু জায়গায় দুটি ক্রুশ চিহ্ন। বাপ্পা এতে অবাক হয়নি, কেননা কলকাতায় হ্যারি কাকুর বাড়িতেও এই ক্রুশ চিহ্ন দেখেছিল। দেওয়ালে, টেবিলে, এমনকি মাথার কাছে ক্রুশ। তিনি যে খুব ধার্মিক প্রকৃতির, যিশুর উপর তাঁর যে পরম নির্ভরতা, বাপ্পার ছেলে মানুষ হলেও তা বুঝতে পারত। আর তার এই ভক্তি যে মোটেই লোক দেখানো নয়, আন্তরিক, সেটা বলে দেবার অপেক্ষা রাখত না। আর সে কারণেই বাপ্পা, রঞ্জু তাঁকে ভক্তি করত। তবে হ্যারি কাকুর উপর বাপ্পাদের যে আকর্ষণ, তা কিন্তু মোটেই তার ধর্মপ্রাণতার জন্য নয়, অন্য কারণ ছিল। তাহলে সব ব্যাপারটা খুলে বলা যাক। হ্যারি কাকুর ভালো নাম হ্যারল্ড ইভান্স। থাকতেন কলকাতার এলিয়ট রোডের একটা অপরিচ্ছন্ন গলিতে। বাপ্পা মাঝে মাঝেই দেশের বাড়ি থেকে কলকাতায় তার বন্ধু রঞ্জুর বাড়ি বেড়াতে আসত। ওদের বেশ বড় সড়ো একটা লাইব্রেরি আছে, সেখানে বিদেশি গোয়েন্দা কিংবা অলৌকিক কাহিনীর নানা বই। এসব বই পড়ার লোভেই বাপ্পা ছুটি ছাটায় কিছুদিন কলকাতায় এসে থেকে যেত। রঞ্জুই ওকে হ্যারি কাকুর কথা বলেছিল। একদিন নিয়ে যাব, দেখবি কি অদ্ভুত মানুষ। ভূত আর অদ্ভুত, এই দুটি জিনিসের উপর মানুষের চিরদিনের আগ্রহ। বাপ্পার মতো একজন স্পিরিটেড ছেলের অ্যাডভেঞ্চারে তো আকর্ষণ থাকবেই। তারপর একদিন রঞ্জু বাপ্পাকে নিয়ে এলো হ্যারি কাকুর ইলিয়ট রোডের বাড়িতে। বাড়িটা কিন্তু ইলিয়ট রোডের ওপরে নয়, একটা সরু গলির মধ্যে। গলিটাও নোংরা, সেখানে কোনো ভদ্র অভিজাত মানুষ বাস করতে পারে না। যে বাড়িটার সামনে এসে ওরা দাঁড়ালো, সেটা একটা 3 তলা বাড়ি। ইটগুলো যেন ছাল চামড়া ছাড়ানো কঙ্কালের মতো হাসছে। রঞ্জু আর বাপ্পা ভেতরে ঢুকল। একতলার ঘরগুলো গুদাম ঘর, চুনের গন্ধ। দোতলায় উঠে এলো। এখানে কয়েক ঘর ভাড়াটে আছে। বাপ্পা এক নজর দেখে নিল। 3 তলায় উঠতে উঠতে বলল, ভাড়াটেরা সবাই বোধহয় পুরুষ মানুষ, অন্তত যাকে বলে গৃহস্থ তা নয়। কি করে বুঝলি? প্রথমত ঘরগুলোয় লোকে বাস করে, কিন্তু দরজার সামনে জঞ্জাল জমে রয়েছে, ঝাঁট পড়ে না। মেয়েরা থাকলে এরকম হতো না। দ্বিতীয়ত বারান্দার তারে প্যান্ট, শার্ট, লুঙ্গি, পাজামা শুকোচ্ছে, কিন্তু কোনো শাড়ি, ব্লাউজ বা ছোটদের জামা প্যান্ট নেই। রঞ্জু কিছু বলল না। সিঁড়ি অন্ধকার।
কোথায় পা ফেলছে বাপ্পা নিজেও তা জানে না, শুধু অন্ধের মতো রঞ্জুর পিছু পিছু উঠছিল। অবশেষে 3 তলায় এসে হ্যারি কাকুর ঘর। পাশাপাশি 2টো দরজা, 2টি দরজাই ভেতর থেকে বন্ধ। রঞ্জু যে দরজাটির সামনে গিয়ে দাঁড়ালো তার গায়ে মস্ত ক্রুশ আঁকা। রঞ্জু আস্তে আস্তে কড়া নাড়ল, সাড়া পাওয়া গেল না। আবার কড়া নাড়ল। জায়গাটা কিরকম লাগছে? রঞ্জু হেসে জিজ্ঞেস করল, কলকাতা শহরে এখনো এমন জায়গা তাহলে আছে? এ তো রীতিমতো ক্রিমিনালদের লুকিয়ে থাকার জায়গা। হ্যাঁ, এরম জায়গা আরও আছে। বাপ্পা কি যেন বলতে যাচ্ছিল, এমনি সময় দরজা খুলে গেল। দরজার সামনে যিনি এসে দাঁড়ালেন, পরনে তার ছিটের পাজামা, গায়ে ঢিলে ফতুয়া, মাথার চুল পাকা, ছোট করে কাটা, রং ফ্যাকাশে, চোখ কটা, হাড় বের করা শীর্ণ শরীর। দুগাল বসে হনু দুটোকে ওপর দিকে ঠেলে দিয়েছে, গলায় একটা রূপোর ক্রুশ। তিনি বাপ্পার দিকে তাকিয়ে রঞ্জুকে বললেন, কি খবর রবিনসন, ভেতরে এসো। এ বয়সেও বেশ গমগমে গলা, কিন্তু কেউ এলে যে মুখে একটু হাসি ফুটে ওঠে, বৃদ্ধ ভদ্রলোকের মুখে সে হাসির চিহ্নটুকু নেই। প্রথম দর্শনেই বাপ্পার মনে হয়েছিল ভদ্রলোক হাসতে জানেন না, আর যে মানুষ হাসে না তার চরিত্র বড় জটিল। ভেতরে ঢুকে রঞ্জু বললে, হ্যারি কাকু, এ আমার বন্ধু বাপ্পা, বর্ধমান জেলার একটা গ্রামে থাকে। কলকাতায় মাঝে মাঝে আমাদের বাড়িতে বেড়াতে আসে। ভালো ডিটেকটিভের মতো অনেক কটা চোর ডাকাত ধরে দিয়ে নাম করেছে। হ্যারি কাকু চোখ বড় বড় করে বললেন, বটে বটে, ইয়াং ডিটেকটিভ, কিন্তু ব্রাদার, আমার এখানে তো চোর ডাকাতের কেস পাবে না। তবে 2 তলায় কয়েকটা পকেট মার আর 1 তলায় 2টো চোরা কারবারি আছে, তবে ওরা নেহাতি নগণ্য, তাদের দিয়ে কি চলবে? বলে টেরা চোখে রঞ্জুর দিকে তাকালেন। রঞ্জু হেসে বলল, না না, ওসব নয়। ওকে এনেছি আপনার কাছ থেকে গল্প শোনার জন্য। ও ভূতে একেবারে বিশ্বাস করে না, কিন্তু আপনি আমায় যেসব অলৌকিক গল্প শুনিয়েছেন, বিশেষ করে পার্কশিটের কবরখানার আপনার নিজের চোখে দেখা, ওগুলোকে একটু শুনিয়ে দিন তো। এ কথায় হঠাৎ কেন যে তিনি এত গম্ভীর হয়ে গেলেন তা বোঝা গেল না। গম্ভীর হয়েই তিনি খোলা জানালা দিয়ে তাকিয়ে রইলেন। সামনে যে 2টি কিশোর বসে আছে সে খেয়ালও বুঝি নেই। বাপ্পার মনে হলো তাকে যেন হ্যারি কাকুর পছন্দ হয়নি। তার আর থাকতে ইচ্ছে করছিল না, ওঠার জন্য উসখুস করছিল। এমনি সময় হ্যারি কাকু উঠে পর্দা সরিয়ে পাশের ঘরে ঢুকে গেলেন। বাপ্পা তাকালো রঞ্জুর দিকে। রঞ্জু ঠোঁট উল্টালো, অর্থাৎ সেও ঠিক বুঝতে পারছে না হ্যারি কাকুর আচরণটা ঠিক কি রকম। বাপ্পা এবার ঘরটা দেখল। চৌকো ছোট্ট ঘর, একজন মানুষেরই উপযুক্ত। সে আমলে সাহেবদের বাড়ির জানলার মতো গরাধীন জানলা, রং ওঠা নীল রঙের পর্দা জানলায়। সেই জানলার দিকে পিছন করে হ্যারি কাকু বসে থাকেন কুশনাটা চেয়ারে। চেয়ারের সামনে বহু পুরনো একটা টেবিল, টেবিলে দোয়াতদানি, কলম, খুব মোটা একটা ফাউন্টেন পেন, একটা মোষের শিঙের পিঠ চুলকোবার ছড়ি, হিজিবিজি কাটা কিছু পেপারওয়েট চাপা কাগজ, আর পুরনো হলেও খুব সুন্দর কাজ করা একটা ফ্লাওয়ার ভাস, তাতে একটা লাল গোলাপ। ঘরের একপাশে একটা ক্যাম্প খাট, তাতে রানী রঙের ময়লা চাদর আর 2টো বালিশ। আর কোনো বসার জায়গা নেই। ওরা কোনো রকমে বসেছিল ক্যাম্প খাটটায় পা ঝুলিয়ে। বাপ্পার চোখ পড়ল সামনের দেওয়ালে। একটা সাদা কাগজে বড় বড় করে লেখা, বি ওয়ান উইথ হিম, তার সঙ্গে একাত্ম হও। তোর হ্যারি কাকু কি করে রে? ঠিক জানি না, তবে আগে চার্চে পিয়ানো বাজাতেন বলে শুনেছি। ঘরটা অপরিচ্ছন্ন। দেওয়ালে যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ ছবি, পাশেই কাঠের একটা ক্রুশ ঝুলছে।
আর ওদিকের দেওয়ালে ফ্রেমে বাঁধানো মস্ত একটা জাহাজের ছবি। জাহাজটা উত্তাল সমুদ্রে ভাসছে। এরকম জাহাজের ছবি দেখা যায় না। বাপ্পা উঠে ছবিটার কাছে গিয়ে দাঁড়ালো। রঞ্জুদের লাইব্রেরিতে একটা ইংরেজি ম্যাগাজিনে এইরকম একটা জাহাজের ছবি দেখেছিল। স্টিম চালিত প্রথম যুগের জাহাজ। চিমনি থেকে গল গল করে ধোঁয়া বেরোচ্ছে। এইরকম একটা পোকায় কাটা পুরনো যুগের জাহাজের ছবি বাইরের ঘরে টাঙিয়ে রাখার কারণটা কি? বাপ্পা নিজের মনে হাসল। বড্ড বেশি অকারণ কৌতূহল। পুরনো কালের ছবি তো অনেক শিল্পরসিকই পছন্দ করে। তবে পরক্ষণে মনে হলো হ্যারি কাকুকে প্রথম দর্শনে যা মনে হয় তাতে তিনি যে একজন যথার্থ শিল্পরসিক তা কিন্তু ভাবা যায় না। তাহলে এমনি সময়ে পাশের ঘরে চটির ফটাস ফটাস শব্দ। বাপ্পা তাড়াতাড়ি তার জায়গায় এসে বসল। হ্যারি কাকু দু হাতে 2 কাপ কফি নিয়ে ভেতরে ঢুকলেন। প্লেটও জোটেনি। টেবিলের উপর কাপ দুটো রেখে বললেন, খেয়ে নাও, আমি একটু বেরোবো। বলেই তিনি আবার পর্দার আড়ালে চলে গেলেন। নিঃশব্দে দুজনে কফি খেয়ে নিল। বাপ্পা কফি খেয়েই উঠে দাঁড়ালো। নে ওঠ। আরে দাঁড়া, উনি আসুন। কিন্তু বাপ্পার আর তর সই ছিল না। এখান থেকে চলে যেতে পারলেই বাঁচে। এমনি সময়ে হ্যারি কাকু একটা কালো প্যান্ট, আধময়লা আস্তেন গোটানো শার্ট আর মাথায় হ্যাট চাপিয়ে বেরিয়ে এলেন, হাতে একটা ছড়ি। তোমরা উঠছো? ঠিক আছে, আর একদিন এসো। হ্যারি কাকুর এইটুকু সৌজন্যেই বোধহয় ওরা দুজনে কৃতার্থ হয়ে গেল। ঘর থেকে ওরা বেরোতেই হ্যারি কাকু দরজা বন্ধ করে দিলেন। রাস্তায় নেমে রঞ্জু বলল, আমার খুব খারাপ লাগছে রে, তোর সঙ্গে কাকু মোটেই ভালো ব্যবহার করলেন না। বাপ্পা কোনো উত্তর না দিয়ে ফুটপাত ধরে হাঁটতে লাগলো। তুই বোধহয় আর কখনো এখানে আসবি না। বাপ্পা হাসলো এবার, বলল, কেন আসবো না? হাসতেই হবে। তোর হ্যারি কাকুকে খুব ইন্টারেস্টিং লেগেছে। ওরা হাঁটছিল ইলিয়েট রোড ধরে ওয়েলেসলির দিকে। জায়গাটা মহাত্মা গান্ধী রোড কিংবা আচার্য জগদীশচন্দ্র রোডের মতো চওড়া নয়, অপেক্ষাকৃত সরু, মাঝখানে ট্রাম লাইন। বাপ্পা দুপাশের বাড়িঘর দেখতে দেখতে যাচ্ছিল। কলকাতায়ও কম এসেছে, এদিকে কখনো আসেনি। এখানকার বেশিরভাগ বাড়ি দেখছি পুরনো আর একটু অন্য ধরনের। এই অঞ্চলটাই খুব পুরনো, আর এখানে বেশিরভাগ যারা থাকতো তারা ফিরিঙ্গি, অর্থাৎ খাস ইউরোপিয়ান নয়। এই বাড়িগুলো তবে সাহেবি কায়দার। এখানে এলে মনেই হয় না কলকাতায় রয়েছি। কি মনে হয়? মনে হয় যেন 100 বছর আগের পথ ধরে হাঁটছি, যে পথের দুধারে শুধু সেই সব নিম্ন মধ্যবিত্তদের বাস যারা না পুরো ইউরোপীয় না ভারতীয়, যাদের সাহেবি স্টাইলে থাকার স্বাদ কিন্তু সাধ্য ছিল না। এরপর যখন কলকাতায় আসবো তখন তোর সঙ্গে চৌরঙ্গিটা ভালো করে ঘুরবো। হঠাৎ রঞ্জু বলে উঠল, দেখ দেখ হ্যারি কাকু। বাপ্পা দেখল ওদিকের ফুটপাত দিয়ে হ্যারি কাকু ছড়ি হাতে ধীরে ধীরে হাঁটছেন। তিনিও ওয়েলেসলির দিকে চলেছেন। দাঁড়া ডাকি। বলে ডাকবার আগেই বাপ্পা ওর হাত চেপে ধরল। না, ডাকিস না, তার চেয়ে চ দূর থেকে ওর পিছু পিছু যাই। কেন? রঞ্জু একটু অবাক হলো। বাপ্পা হেসে বলল, ওকে একটু চমকে দেব। রঞ্জু একটু থমকে দাঁড়িয়ে পড়ল। তোর মতলবটা কি বল দেখি? তোকে তো অনেক দিন থেকেই চিনি, কোনো রহস্যের গন্ধ টন্ধ পাচ্ছিস নাকি? বাপ্পা হেসে ওর পিঠ চাপড়ে বলল, পাগল নাকি? একে বুড়ো, তার উপর কলকাতার মানুষ। তাছাড়া ভালো করে আলাপি জমলো না, ওর মধ্যে রহস্য খুঁজে পাবো কি করে? নে জোরে হাঁট। এই যা, কোথায় হারিয়ে গেলেন? রঞ্জু আঙুল তুলে বলল, ওই তো ওই ঝাঁকাওয়ালার পিছনে। দুজনে ফুটপাত ক্রস করে একেবারে হ্যারি কাকুর পিছনে এসে পড়ল। আরও মিনিট 10 চলার পর হ্যারি কাকু ওয়েলেসলির মোড়ে, যেখানে ফুটপাতে একজন মুসলমান পুরনো বই বিক্রি করছিল, সেখানে এসে থামলেন। হ্যারি কাকুকে দেখে বইওয়ালা বলল, না সাহেব, বইটা এখনো আসেনি। হ্যারি কাকু যেন একটু হতাশ হলেন। হ্যাটটা খুলে রুমাল দিয়ে মুখ মুছলেন। সত্যি করে বলো তো ইসমাইল, বইটা পাওয়া যাবে তো? দেখুন, আমি তো মুম্বাইও খোঁজ করেছি,
ওরা তো বলছে সামনের লটে যে সমস্ত বই আসবে তার মধ্যে আপনার বইটাও থাকবে। ওরা বইটার নাম করে বলেছে তো, না আন্দাজে? হ্যাঁ, আপনি তো লিখে দিয়েছিলেন, সেই স্লিপটাই পাঠিয়ে দিয়েছি। বলছে কায়রোতে ছাপা অত পুরনো বই পাওয়া কঠিন, তবু খোঁজ পেয়েছে। হ্যারি কাকু যেন এক বিন্দু আশার আলো দেখলেন। বললেন, তোমায় তো বইটার জন্য কিছু টাকা অ্যাডভান্স করেছি, আর কিছু দেব? না না, দরকার হবে না। হ্যারি কাকু বললেন, বইটা আমার খুব তাড়াতাড়ি দরকার। আসলে কি জানো, বয়স হয়ে গেছে। কোন দিন মরে যাব কিংবা রোগে পড়ে থাকবো, তাহলে আর আক্ষেপের শেষ থাকবে না। ইসমাইল বলল, আরে বইটা পেলে আমি নিজে গিয়ে আপনার বাসায় দিয়ে আসবো। থ্যাংক ইউ ইসমাইল। বলে উনি ফিরলেন। আর তক্ষুনি বাপ্পা রঞ্জুর হাতটা টেনে নিয়ে স্যাঁত করে একপাশে সরে গেল। হ্যারি কাকু বেশ কিছু দূর চলে গেলে রঞ্জু বলল, এত দূর ওর পিছন পিছন এসে কোনো লাভ হলো? হলো বই কি, কিরকম? ঘরে একখানি বইয়ের চিহ্নও নেই, তবু বিশেষ একখানি বইয়ের জন্য তিনি পাগল হয়ে উঠেছিলেন। কি এমন সেই বই? ঘরের চারদিকে ক্রুশ চিহ্ন। খুব বড় পাদ্রির ঘরেও এত ক্রুশের ছড়াছড়ি থাকে না। পুরনো চিত্রকলায় টেস্ট আছে বলে মনে হয় না, তবু তাঁরই ঘরের দেওয়ালে পুরনো কালের জাহাজের ছবি। একটু থেমে বলল, তুই বলেছিলি হ্যারি কাকু বড় অদ্ভুত মানুষ। এখন মনে হচ্ছে উনি শুধু অদ্ভুত মানুষই নন, রহস্যময় বটে। এক মাস পর, তখনও সন্ধে হয়নি। সরু গলি আর ঘেঁষাঘেঁষি চাপা বাড়ি বলেই বোধহয় অন্ধকার ঘনিয়ে এসেছিল তাড়াতাড়ি। বাপ্পা আর রঞ্জু বসেছিল ক্যাম্প খাটে, আর চেয়ারে বসেছিলেন হ্যারি কাকু। বাপ্পার ইচ্ছে ছিল না এরকম অবেলায় হ্যারি কাকুর কাছে আসার। সে মফস্বলের ছেলে, কলকাতার রাস্তাগুলো চেনে না, তাই সন্ধে হয়ে গেলেই বাপ্পার অস্বস্তি হয় যদি পথ হারিয়ে ফেলে। ভরসা সঙ্গে রঞ্জু আছে, সে কলকাতার ছেলে, বড় হয়েছে, অনেক রাস্তায় চেনে। ওই বলল, হ্যারি কাকুর কাছে গল্প শুনতে গেলে সন্ধেবেলায় ঠিক সময়, নইলে কটকটে রোদে ওর গল্প শুনে আরাম হয় না। হ্যারি কাকুর চিনে লম্বা গলা থেকে ভারী কণ্ঠস্বর শোনা গেল। কি জানতে চাও বলো? বাপ্পার দিকে তাকিয়েই তিনি যেন কথাগুলো ছুঁড়ে মারলেন। রঞ্জু তাড়াতাড়ি বলল, ও কিছু জানতে চায় না হ্যারি কাকু, ওকে এনেছি আপনার কথা শোনাবার জন্য। হ্যারি কাকু গম্ভীরভাবে বললেন, না রবিনসন, আমায় নিয়ে ওর খুব কৌতূহল। রঞ্জুকে রবিনসন বলে ডাকতে বাপ্পা দুবার শুনল। হ্যাঁ, আমায় নিয়ে ওর খুব কৌতূহল, তাই আগে ওর কৌতূহল মেটাতে চাই। বলো ইয়াং ডিটেকটিভ, কি জানতে চাও? বাপ্পা বেশ অবাক হল। সত্যি যে ওর উপরে তার একটু বিশেষ কৌতূহল আছে, প্রথম দিনের মাত্র মিনিট 15 দেখাতেই কি করে উনি বুঝলেন? যাই হোক, সে কথা চেপে গিয়ে বাপ্পা বলল, ওই জাহাজের ছবিটা আপনি টাঙিয়ে রেখেছেন কেন? এটা কি একটা বুদ্ধিমান ছেলের প্রশ্ন হলো? হ্যারি কাকু যেন একটু বিরক্ত হয়ে বললেন, ছবিটা ছিল, ফেলে না দিয়ে টাঙিয়ে রেখেছি। হোয়াটস রং? বাপ্পা বুঝল হ্যারি কাকুর মেজাজটা খিঁচড়ে আছে, বোধহয় তার উপরেই। তবু ঘাবড়ে না গিয়ে বলল, তা নয়, আসলে জাহাজটা সেই যুগের যখন স্টিমের জাহাজ প্রথম চালু হয়, সেই জাহাজের ছবি। হ্যারি কাকুর কাঁচা পাকা ভরু দুটো কাছাকাছি হল। তিনি একটু অবাক হলেন, বললেন, ছবিটা দেখে বুঝলে কি করে যে এটা প্রথম যুগের জাহাজ? রঞ্জুদের লাইব্রেরিতে একটা ইংরেজি ম্যাগাজিনে এরকম ছবি কিছু দেখেছিলাম। আই সি। হ্যাঁ, এটা সেই সময়েরই ছবি। এই ছবিটা আপনি পেলেন কি করে? এ কি কিনতে পাওয়া যায়? আর কেনই বা এটা যত্ন করে বাইরের ঘরে টাঙিয়ে রেখেছেন? হ্যারি কাকু কিছুক্ষণ চুপ করে কি যেন ভাবলেন, তারপর বললেন, না, এ ছবি কিনতে পাওয়া যায় না, অন্তত আমার চোখে পড়েনি। ছবিটা একটা পুরনো কাঠের বাক্সে পেয়েছি।
সম্ভবত আমার ঠাকুরদা রেখেছিলেন। কিন্তু এটা টাঙিয়ে রেখেছেন কেন? বাহ, ঠাকুরদার আমলের ছবি ফেলে দেব? বাপ্পা চুপ করে রইল। আর কিছু জিজ্ঞেস করার আছে? আপনি কি এখানে একাই থাকেন? শুধু এখানে বলে নয়, ইহ জগতে আমার কেউ নেই একমাত্র প্রভু যীশু ছাড়া। এই পুরনো ভাঙাচোরা বাড়িতে আপনি কতদিন আছেন? বহুদিন। এই বাড়িতে থাকতে আপনার ভালো লাগে? ভালো লাগা না লাগা বুঝি না, ওই আর কি অভ্যস্ত হয়ে গেছি, অসুবিধা হয় না। কিন্তু এই বাড়িতে থাকা তো রিস্কি, মানে ভূমিকম্প হলে। কি আর করা যাবে, অন্য কোথাও। অসম্ভব। কোথায় বাড়ি পাবো, অত টাকাই বা কোথায়? তাছাড়া 5 জনের সঙ্গে থাকা আমার অভ্যেস নয়। বাপ্পা তৎক্ষণাৎ বলল, সেই জন্যই বোধহয় আপনার ঘরে ওই একখানি চেয়ার ছাড়া আর কোনো চেয়ার নেই। লোক আসে আপনি পছন্দ করেন না। বাপ্পার এই রকমের প্রশ্ন রঞ্জুর মোটেই ভালো লাগছিল না। তার মনে হচ্ছিল বাপ্পা যেন পুলিশের মতো জেরা করছে। ও তো হ্যারি কাকাকে চেনে না, এক্ষুনি যদি রেগে যান তাহলে আর কোনোদিন তার মুখ দর্শন করবেন না। রঞ্জু তাই লুকিয়ে বাপ্পাকে চিমটি কেটে থামতে ইঙ্গিত করল, কিন্তু বাপ্পা গ্রাহ্যই করল না। হ্যারি কাকু, আমার কেমন মনে হয় আপনি খুব ডিস্টার্বড। কিছু যেন খুঁজে বেড়াচ্ছেন, এমন কিছু যা সহজে পাওয়া যায় না, তাই কি? এ কথায় হ্যারি কাকু খুব গম্ভীর হয়ে গেলেন। একটু চুপ করে থেকে বললেন, সেটা আমার খুব পার্সোনাল ব্যাপার, কাউকেই বলবো না। তোমাদের মতন বাচ্চাদের তো নয়। ঠিক আছে, জানতে চাই না। আমি শুধু আরেকটা কথা জিজ্ঞেস করব, যদি অনুমতি দেন। বলো। আপনার ওপর যে আমার সত্যি কৌতূহল আছে, মাত্র একদিন দেখে আপনি সেটা কি করে বুঝলেন? এ কথায় বর্ষার থমথমে মেঘের মধ্যে হঠাৎ যেমন এক চিলতে রোদ ঝিলিক দিয়ে যায়, হ্যারি কাকুর থমথমে মুখে তেমনি এক ফালি হাসি ফুটল। বললেন, তোমার চোখ দেখে প্রথম দিনই তুমি আমায় খুব লক্ষ্য করেছিলে। আমার উপর তোমার এত দূর কৌতূহল যে আমায় ফলো পর্যন্ত করেছিলে, তাই না? হ্যারি কাকুর এ কথা শুনে দুজনেই চমকে উঠল। আশ্চর্য, এই বয়সেও হ্যারি কাকু এত সতর্ক। হ্যারি কাকু গম্ভীরভাবে বললেন, এরপর নিশ্চয়ই জানতে চাইবে কোন বইটার খোঁজ করছিলাম। বাপ্পা বলল, জানতে ইচ্ছে করে, তবু না জানলেও ক্ষতি নেই। বইটা দুষ্প্রাপ্য, পুরনো। নিশ্চয়ই তাতে এমন কোনো তথ্য আছে যা জানার জন্য আপনি যে কোনো দাম দিতে চান। কি সেই তথ্য? আমার মনে হয় ওই জাহাজের সঙ্গে সেই তথ্যের কোনো সম্পর্ক আছে। আর সেটা যে কোনো গুপ্তধন উদ্ধারের ব্যাপার, সেটা বুঝতে পারি আপনার ঘরে এই যে এত ক্রুশ রয়েছে তাই দেখে। আপনি চারদিকে ক্রুশ এঁকে নিজেকে যেন একটা বিশেষ ভয় থেকে রক্ষা করতে চাইছেন। শুনতে শুনতে হ্যারি কাকুর মুখটা ফাঁক হয়ে গেল। তিনি মুগ্ধ হয়ে বললেন, বাহ, তোমার বুদ্ধি, তোমার সূক্ষ্ম দৃষ্টি, অনুমান করার শক্তি দেখে আমি সত্যিই মুগ্ধ হচ্ছি। তুমি যা বলছো তা 100% কারেক্ট। একটু থেমে বললেন, তুমি যখন এত দূর জেনে ফেলেছ, তখন যে ঘটনার জন্য আমি সত্যি সত্যি ডিস্টার্বড, যার রহস্য সন্ধানের জন্য আমি মরিয়া হয়ে উঠেছি, সে ঘটনা কাউকে বলার নয়। তাই আজ তোমাদের বলবো। ঘটনাটা শুনতে শুনতে একটু রাত হলে তোমাদের অসুবিধে নেই তো? দুজনেই বলে উঠল, না না, কোনো অসুবিধে নেই। না, কোনো অসুবিধা নেই। ঘটনাটা ঘটেছিল বহুকাল আগে। কলকাতাতে তো নয়, বহু দূরে, ভারতবর্ষের বাইরে। কিন্তু তার জের বোধহয় এখনো মেটেনি। হয়তো আমি নির্বোধের মতো জেট টেনে চলেছি। দাঁড়াও, আগে একটু কফি করে আনি। বলে হ্যারি কাকু টেবিল ধরে উঠে দাঁড়িয়ে পর্দা সরিয়ে পাশের ঘরে চলে গেলেন। কফি খেতে খেতে হ্যারি কাকু তার কাহিনী শুরু করলেন। সে কাহিনী এই রকম। 1844 সালে ইন্ডিয়া থেকে ইংল্যান্ডে যাবার প্রথম জাহাজ চালায় P&O কোম্পানি। তখন ইংল্যান্ডে যেতে গেলে কলকাতা থেকে মাদ্রাজ ও সিংহল হয়ে লোহিত সাগরের ভেতর দিয়ে সুয়েজ ক্যানেল থেকে স্থলপথে মরুভূমি পার হয়ে কায়রো, নীল নদ দিয়ে স্টিমারে চড়ে
আলেকজান্দ্রিয়া, তারপর মাল্টা, নেপলস, রোম, ফ্লোরেন্স, ভেনিস, জার্মানির বিভিন্ন শহর পার হয়ে ইংলিশ চ্যানেল ক্রস করে তবে লন্ডন। কবছর পর কলকাতা থেকে ওই P&O কোম্পানির জাহাজ বেন্টিং ছাড়ল। আকারে বড় হলেও জাহাজটায় অব্যবস্থা চূড়ান্ত। মোটামুটি ধরে নাও 80 জন যাত্রী ধরে, মাত্র 6টি কেবিন। এই কেবিন কটি ছাড়া যে সমস্ত জায়গায় থাকার ব্যবস্থা ছিল তা বসবাসের অযোগ্য, যেন সব ইঁদুরের গর্ত। যেমন সংকীর্ণ তেমনই নোংরা, আলো বাতাসের বালাই নেই। এই যাত্রীদের বেশিরভাগকেই ওই ডেকেই সারা দিন সারা রাত্রি কাটাতে হতো। সেদিন রাত্রে একদল যাত্রী পাশাপাশি ডেকে শুয়েছে। জাহাজটা তখন ইন্ডিয়ান ওশান ছাড়িয়ে সবে লোহিত সাগরে ঢুকেছে। জাহাজের ডেকে খুব বাতাস, কিন্তু বাতাসটা যেন বেশ ভারী আর গরম। ডেকের যাত্রীরা তবুও বেশ আরাম করেই ঘুমোচ্ছিল। মাঝরাতে হঠাৎ দারুণ ঝড় উঠল, যে ঝড়ের কোনো পূর্বাভাস ছিল না। যাত্রীরা ডেক থেকে ছুটে যে যেখানে পারল ইঁদুরের গর্তে ঢুকে পড়ল। ঝড় বেশিক্ষণ থাকেনি, ভোর হলো। নীল সমুদ্রের বুক থেকে লাফিয়ে উঠল নতুন দিনের লাল সূর্য। সবাই খুশি মনে প্রাতঃকালীন চা নিয়ে বসল। কেউ খেয়াল করল না যারা ডেকে শুয়েছিল তাদের মধ্যে একজন নেই। খেয়াল হলো যখন বেলা দুপুর, খাবার টেবিলে দেখা গেল একটা মিল বেশি হচ্ছে, অর্থাৎ একজন প্যাসেঞ্জার নেই। রেজিস্টার হাতে নিয়ে কাপ্তেন সাহেব সবাইকে লাইন করে দাঁড় করিয়ে নাম ডাকলেন। সবাই সাড়া দিল। দিল না শুধু একজন। সেই একজন কোথায় গেল? সে তো গভীর সমুদ্রে নেমে বেড়াতে যেতে পারে না, মজা করে লুকোচুরিও খেলবে না। তাহলে কাপ্তেন হুকুম দিলেন জাহাজের ওডি গডি ফাঁক ফোঁকর সব খুঁজে দেখতে। বলা যায় না যদি কোথাও অসুস্থ হয়ে পড়ে থাকে, কিন্তু না, কোথাও তাকে পাওয়া গেল না। এক অজানা ভয়ে যাত্রীদের বুক দুরু দুরু করে উঠল। এই পর্যন্ত বলে হ্যারি কাকু থামলেন, কেমন যেন একটু অন্যমনস্ক হয়ে গেলেন। উঠে গিয়ে জানলার পর্দা সরিয়ে আকাশের দিকে তাকালেন। তখন বেশ রাত হয়েছে। উঁচু উঁচু বাড়িতে আলো জ্বলছে, রাস্তাতেও আলো ঝলমল করছে, কিন্তু কেমন যেন একটা গুমোট ভাব। তিনি যেন একটু চিন্তিত মুখে আবার চেয়ারে এসে বসলেন। তারপর উৎসুক আগ্রহে বাপ্পা জিজ্ঞেস করল। হ্যারি কাকু মুহূর্তে নিজেকে সামলে নিয়ে বললেন, লোকটিকে যখন কোথাও পাওয়া গেল না, তখন সিদ্ধান্ত হলো নিশ্চয়ই ঝড়ের সময় অন্ধকারে তাড়াতাড়ি উঠে আসতে গিয়ে জলে পড়ে গিয়েছে। কথাটা সবাই মেনে না নিলেও বেশিরভাগ প্যাসেঞ্জারই বলল, তাই হবে। যা ঝড় উঠেছিল মনে হচ্ছিল সবাইকে বোধহয় সমুদ্রে উড়িয়ে নিয়ে যাবে। জাহাজ লোহিত সাগর দিয়ে ক্রমেই সুয়েজের দিকে ঝিকঝিক করে এগোচ্ছে। পরের দিনও রাত্রে ঠিক একই সময় ঝড় উঠল। সবাই হুড়মুড় করে ভেতরে গিয়ে ঢুকল। তারপর সকালে দেখা গেল আর একজন নেই। দ্বিতীয় জনও কি ঝড়ের সময় ডেক থেকে পড়ে গেছে? তা কি করে সম্ভব, বিশেষ করে যখন সকলেরই আগের দিনের অ্যাক্সিডেন্টের কথা মনে আছে? এবার সবাই রীতিমতো আতঙ্কিত। সবাই কাপ্তেনকে ঘিরে ধরল। বলি, এটা কি হচ্ছে? কাপ্তেন আর কি করবেন, তিনি নিজেও খুব খুব চিন্তিত। বললেন, আমিও তো আপনাদের সঙ্গেই রয়েছি, আপনাদের মতোই বিভ্রান্ত আমিও। তবু দেখছি আমি। জাহাজে একজন খুব সাহসী যুবক ছিলেন, নাম জোসেফ।
জোসেফ ইভান্স। তিনি কাপ্তেনকে এসে গোপনে কয়েকটি কথা বললেন। শুনে কাপ্তেনের দু চোখ ঠেলে বেরিয়ে আসার উপক্রম। বললেন, সে কি কি বলছেন? এই যে অসম্ভব কথা মিস্টার ইভান্স। জোসেফ ইভান্স গম্ভীরভাবে বললেন, না, অসম্ভব নয়। আমি কায়রো থেকে পাবলিশ করা একটা বইয়ে ঠিক এইরকম ব্যাপারের কথা পড়েছি। তাছাড়া গত রাতে ঝড়ের সময় মুহূর্তের জন্য আমার চোখেও কিছু অবিশ্বাস্য দৃশ্য ধরা পড়েছিল। তবে সে বিষয়ে আমি এক্ষুনি নিশ্চিত করে কিছু বলছি না। আমারও ভুল হতে পারে। তবে আজ রাতে যদি ঝড় ওঠে তাহলে আমিও প্রস্তুত থাকব। কাপ্তেন বললেন, আপনার এই সৎসাহসের জন্য অসংখ্য ধন্যবাদ মিস্টার ইভান্স। আমিও সজাগ থাকব। পরের দিন সকাল এলো, একটা বিমর্ষ দুর্ভাবনার বোঝা নেই। আজও সকালে প্রভাতী চায়ের কাপ হাতে নিয়ে যাত্রীরা আলোচনা করতে লাগলো গত রাত্রের কথা। কিছুতেই তারা ভেবে পায় না কি হতে পারে। শুধু জোসেফ ওদের মধ্যে থাকলেন না। তিনি ডেকে চারিদিক ঘুরে দেখতে লাগলেন। একসময় কাপ্তেন এসে পাশে দাঁড়ালেন। নিচু গলায় জিজ্ঞেস করলেন, কি দেখছেন বলুন তো মিস্টার ইভান্স? ইভান্স বললেন, দেখছি ঝড়ে উড়িয়ে নিয়ে যাওয়া ছাড়া আর কোনো চিহ্ন কোথাও আছে কিনা। তা পেলেন কিছু? না। রাত্রি হলো, যাত্রীরা কেউ আর ডেকে শুতে চায় না। অথচ ভেতরে যে শোবে সেরকম জায়গাও নেই। তার উপরে মারাত্মক গরম, সারা রাত ঘুম হবে না। অগত্যা তারা কেউ শ্রীহরির, কেউ আল্লাহর, কেউ বা বুকে অদৃশ্য ক্রস এঁকে ডেকেই শুল। কিন্তু কিছুতেই দু চোখের পাতা এক করতে পারছিল না। তবু এক সময় তারা ঘুমিয়ে পড়ল। রাত তখন 1:40। জোসেফ ইভান্স ঠায় বসে আছেন তার কেবিনে। ঝড়টা ওঠে ওই রাত 2টো নাগাদ। তিনি ওই সময় পর্যন্ত জেগে থাকবেনই। তাহলে আর 20 মিনিট তিনি কেবিনে বসে আছেন, লক্ষ্য তার খোলা জানলা দিয়ে আকাশের দিকে। উপরে আকাশ অন্ধকার, নিচে গাঢ় নীল জল। ইভান্স আকাশের গায়ে তারা দেখে বুঝলেন পরিষ্কার আকাশ। তাহলে বোধহয় আজ আর তেমন কিছু করবে না। 10 মিনিট পরে তিনি দেখলেন আকাশের তারাগুলো অদৃশ্য হয়েছে। সঙ্গে সঙ্গে তিনি খাড়া হয়ে বসলেন। মেঘ করেছে, তাহলে আজও ঝড় আসছে। আশ্চর্য, পরপর 3 দিন একই সময় ঝড়। ভাবতে ভাবতেই গোঁ করে একটা প্রচন্ড ঝড়ের ধাক্কায় জাহাজটা দুলে উঠল। বড় বড় ঢেউ আসে পড়তে লাগলো জাহাজের গায়ে। সঙ্গে সঙ্গে ডেকের যাত্রীদের মধ্যে চিৎকার, চেঁচামেচি, হুটোপুটি। তারা ডেক ছেড়ে ভেতরে ছুটে আসছে। এক মুহূর্ত দেরি না করে জোসেফ ইভান্স কেবিন থেকে বেরিয়ে ডেকের দিকে ছুটলেন। এক হাতে টর্চ আর অন্য হাতে গুলি ভরা রিভলভার। তিনি ডেকের কাছে যেতেই আতঙ্কে দুপা পিছিয়ে গেলেন। দেখলেন সাদা চাদরের মতো কিছু একটা জড়ানো বিশাল একটা মূর্তি সমুদ্র থেকে উঠে বরফের মতো সাদা পা ডেকের উপর তুলছে। দুখানা তুষার ঝরা হাত এগিয়ে আসছে একজন যাত্রীকে ধরার জন্য। সঙ্গে সঙ্গে ইভান্স পরপর 2বার গুলি ছুড়লেন, কিন্তু কিছুই হলো না। ততক্ষণে হাতখানা প্রায় ধরে ফেলেছে যাত্রীটিকে। ইভান্স টর্চ পিস্তল ফেলে মরিয়া হয়ে একেবারে মূর্তিটার উপর ঝাঁপিয়ে পড়লেন। মুহূর্তেই অদ্ভুত ব্যাপার ঘটে গেল। একটা বিকট শব্দ করে সেই অশরীরী দানবটা শিকার ছেড়ে দিয়ে ডেক থেকে সমুদ্রে লাফিয়ে পড়ে কোথায় যেন হারিয়ে গেল। হ্যারি কাকু যখন দুহাত তুলে ঘটনাটা উত্তেজিতভাবে বলে যাচ্ছিলেন, তখন তাকে কিরকম যেন লাগছিল। মনে হচ্ছিল তিনি যেন আর ইহ জগতের মানুষ নন। ঘটনাস্থল কলকাতার এলিয়ট রোড নয়, যেন প্রায় 125 বছর আগের এক ভয়াবহ সমুদ্র যাত্রীর ঘটনাটা চোখের সামনে ঘটছে। আর ঠিক তখনই ঘরের বাইরে একটা চাপা গর্জন, যেন প্রচন্ড ঘূর্ণিঝড় ছুটে আসছে।
ঝড় আছড়ে পড়ল কলকাতার বুকে। জানলার বাইরে একবার তাকালেন, আতঙ্ক জড়ানো স্বরে নিজের মনেই বলে উঠলেন, ঝড়। বাপ্পা, রঞ্জু দুজনেই অবাক হলো। ঝড় তো হতেই পারে, তার জন্য এত ভয় পাবার কি থাকতে পারে? ততক্ষণে গো গো শব্দে ঝড় ঘরে ঢুকে পড়েছে। সব যেন চুরমার হয়ে যাবে। দেওয়ালে জাহাজের ছবিটা মাথা করছে, এই বুঝি পড়ে খান খান হয়ে যাবে। হ্যারি কাকু কোনো রকমে উঠে দাঁড়ালেন। ও ঘরের জানলাটা। বলতে বলতে উনি পর্দা সরিয়ে ভেতরে ঢুকে পড়লেন। ঘরটায় সুইচ অফ করা ছিল। 2 মিনিটও হয়নি, দরাম করে একটা শব্দ। সঙ্গে সঙ্গে হ্যারি কাকুর আর্তচিৎকার। ছুটে গেল বাপ্পা আর রঞ্জু। এই ঘরটা কিরকম তা এরা জানে না। সুইচ বোর্ডটাও যে কোথায় কে জানে। হাতে টর্চও নেই। কোথায় তিনি? অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। কিন্তু হ্যারি কাকুর আর সাড়া পাওয়া যাচ্ছে না কেন? বাপ্পা চেঁচিয়ে উঠল, হ্যারি কাকু, আঙ্কেল! হঠাৎই সে অন্ধকারের মধ্যে কি যেন দেখলো ওরা। একদলা সাদা কুয়াশা লম্বা হয়ে উঠছে, যেন কি একটা টানতে টানতে জানলা দিয়ে বেরিয়ে যাচ্ছে। রঞ্জু, টর্চটা! চেঁচিয়ে উঠল বাপ্পা। কিন্তু কোথায় টর্চ? এমনি সময় বিদ্যুৎ চমকালো। সেই আলোয় সুইচ বোর্ডটা দেখে নিয়ে রঞ্জু ছুটে গিয়ে আলো জ্বালিয়ে দিল। দেখলো গরাধীন জানলায় হ্যারি কাকুর দেহটা অর্ধেকটা ঝুলছে, অচৈতন্য। প্রায় 1 ঘন্টা পর হ্যারি কাকু একটু সুস্থ হলে ওরা দুজন যখন রাস্তায় নেমে এলো, তখন কলকাতার আলোকোজ্জ্বল রাজপথে ঝড়ের দাপটের আর কোনো চিহ্ন মাত্র নেই। ট্রাম চলছে, বাস চলছে, ট্যাক্সি ছুটছে, অথচ এই কিছুক্ষণ আগেই এই কলকাতার বুকেই যে অদ্ভুত ঘটনাটা ঘটে গেল তা কেউ জানতে পারল না। ব্যাপারটা ওরা বাড়িতে কাউকে বলল না। প্রথমত, কেউ বিশ্বাস করবে না। দ্বিতীয়ত, ওইসব জায়গায় সন্ধ্যের পর ছেলে মানুষদের যাওয়া রঞ্জুর বাবা মোটেই পছন্দ করেন না। বাপ্পা পরের দিনই দেশে ফিরে গেল। কলকাতায় প্রায় 1 সপ্তাহ ছিল, আর থাকা যায় না। যাবার সময় আড়ালে রঞ্জুকে বলে গেল, ব্যাপারটা আমায় খুব ভাবিয়ে তুলছে। আমি শিগগিরই আবার আসব, তখন আবার হ্যারি কাকুর ওখানে যাব। অনেক রহস্য আছে। 2 পা গিয়ে ফিরে এসে বলল, হ্যাঁ শোন, এই নিয়ে কাউকে কিচ্ছু বলবি না, আর ভুলেও কখনো ওখানে একলা যাবি না। মাস 3 পরে এক রবিবার বেলা 10টা নাগাদ হ্যারি কাকুর বাড়িতে ওরা বসেছে। হ্যারি কাকু এখন বেশ সুস্থ, স্বাভাবিক। আজও উনি বক্তা। সেদিনের ঘটনা সম্বন্ধে উনি বেশ খোশমেজাজেই বললেন, কি যে হলো আমি নিজেই তা ঠিক বুঝে উঠতে পারিনি। ঝড় তো আগেও হয়েছে, কিন্তু এমন ভয় পাইনি আমি কখনো, জানো। তারপর যখন ও ঘরে জানলা বন্ধ করতে গেলাম, তখনই দেখলাম জানলার মধ্যে দিয়ে ঝড়ের সঙ্গে একদলা কুয়াশার মতো কি যেন ঘরে ঢুকছে। সুইচ অন করার আগেই হঠাৎ মনে হলো আমার দম বন্ধ হয়ে আসছে। তারপর কিছু মনে নেই। আচ্ছা, তোমরা ঘরে গিয়ে কি দেখলে? রঞ্জু বেশ উত্তেজিতভাবেই কিছু বলতে যাচ্ছিল। বাপ্পা ইঙ্গিতে থামিয়ে দিয়ে বলল, আলো জ্বালতেই দেখলাম আপনি জানলার ধারে পড়ে রয়েছেন। জানলার ধারে? হ্যারি কাকু চমকে উঠলেন। হ্যাঁ, কিন্তু আমি তো জ্ঞাতসারে ওদিকে যাইনি বলে নিজেই ভাবতে লাগলেন। আর সেই ভাবনার সঙ্গে সঙ্গে তার মুখটা যে কিরকম ঝুলে যাচ্ছিল, বাপ্পার তার নজর এড়াল না। তবু তো বাপ্পা বুদ্ধি করে জানলার বাইরে অর্ধেক দেহ ঝুলছিল বলেনি। আচ্ছা, তোমরা আর কিছু দেখোনি? সত্যি কথা বলার জন্য রঞ্জুর মন ছং ছং করছিল। সে চকিতে একবার বাপ্পার দিকে তাকালো।
বাপ্পা তাকে চোখের ইশারায় নিরস্ত করে বলল, কই না তো। কিন্তু আমি কিছু একটা দেখেছিলাম, সাদা একটা কিছু মানুষের মতো। সে হয়তো আপনার চোখের ভুল। হ্যাঁ, কি জানি। হ্যারি কাকু অন্যমনস্কভাবে বললেন, আচ্ছা হ্যারি কাকু, এর আগে এরকম আর কখনো ঘটেনি? না। ভালো করে মনে করে দেখুন তো। হ্যারি কাকু চিন্তিতভাবে মাথা নাড়লেন। হ্যারি কাকু, হয় আপনি ভুলে যাচ্ছেন, নইলে ছেলে মানুষ বলে আমাদের কাছে কিছু বলতে চাইছেন না। কিন্তু কেন? আমরা তো আপনার কাছে গল্প শুনতেই এসেছি। আর সেই গল্প যদি আপনার মতো বহুদর্শী মানুষের নিজের অভিজ্ঞতা হয়, তাহলে তো কথাই নেই। হ্যারি কাকু তবু মাথা নেড়েই যাচ্ছেন। না হে না, এরকম ঘটনা আর ঘটেনি। কোনো অশরীরীর আবির্ভাব? হ্যারি কাকু শুকনো গলায় বললেন, না না না। যদি নাই হবে তাহলে ঘরের চারদিকে এত ক্রুশ চিহ্ন কেন? কেউ তো আর শখ করে এত ক্রুশ এঁকে ঘরের শোভা বাড়ায় না। হঠাৎ হ্যারি কাকু যেন ফুটো বেলুনের মতো চুপসে গেলেন। বললেন, হ্যাঁ, ঠিকই ধরেছ। কিছু একটা প্রায় ঘটে, আর তা অনেক দিন ধরেই। কিরকম দয়া করে একটু বলুন না। এই যেমন একা বসে আছি, মনে হলো কেউ যেন আমার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। এমনকি তার গরম নিঃশ্বাস পর্যন্ত টের পাচ্ছি। কিংবা কিংবা ধরো বাথরুমে যাচ্ছি, মনে হলো কেউ যেন বাথরুম থেকে বেরিয়ে গেল। সিঁড়ি দিয়ে উঠছি অন্যমনস্কভাবে, আমার মনে হলো আমার ঠিক আগে খালি পায়ে কেউ উঠছে। বড় বড় পা, তুলোর মতো সাদা, ওই এরকম আর কি। আপনার কি মনে হয় এই ঘরটাই হন্টেড রুম, না শুধু আপনাকেই ভয় দেখানো? হ্যাঁ, আমাকেই ভয় দেখানো। কি করে বুঝলেন? আমি বুঝতে পারি। কিন্তু কেন? এবার হ্যারি কাকু কোনো উত্তর দিলেন না। হঠাৎ ওর ঠোঁট, হাত, গা তিরতির করে কাঁপতে লাগলো। আপনার কি শরীর খারাপ লাগছে কাকু? না না, ঠিক আছি। তুমি আগে জিজ্ঞেস করছিলে না সেদিনের ঘটনার মতো ঘটনার কখনো ঘটেছিল কিনা? হ্যাঁ, এখন মনে পড়েছে, ঘটেছিল। তবে তবে এরকম মারাত্মক নয়। দয়া করে সে ব্যাপারটা বলুন না। হ্যারি কাকু আবার কিছুক্ষণ অন্যদিকে তাকিয়ে চুপ করে রইলেন। তারপর বলতে লাগলেন, সে বেশ কিছু কাল আগের কথা। তখন আমি ছিলাম রডন স্ট্রিটের একটা বাড়িতে। আমার দুঃসম্পর্কের এক আত্মীয় আমায় জানায় যে তার কাছে অনেক পুরনো অব্যবহার্য জিনিস আছে, যেগুলো অল্প দামে বেচে দিতে চায়। আমি প্রথমে রাজি হইনি। তারপর সে যখন জানালো যে জিনিসগুলো আমারই পূর্বপুরুষদের, তখন জিনিসগুলো অত্যন্ত দেখার ইচ্ছে হলো। গেলাম তাদের বাড়ি। মস্ত বড় পুরনো একটা কাঠের সিন্ধুকে অনেক কিছুই ছিল, যেমন কিছু বাসন কোসন, ফুলদানি, টেবিল ল্যাম্প, একটা সেলাই মেশিন, এইরকম সব। আমি কিছু নিলাম, অনেক কিছুই নিলাম না। যেটা সবচেয়ে পছন্দ হলো সেটা ওই জাহাজের ছবিটা। আর একটা অমূল্য জিনিস পেলাম, সেটা একটা ডায়েরি। ডায়েরিটা আমার ঠাকুরদাদার বাবার, তার নিজের হাতে লেখা। সেদিন তোমাদের যে জাহাজের ঘটনাটা বলছিলাম না, সেটা ওই ডায়েরি থেকে পাওয়া। সেই ডায়েরিতে লেখা আছে ছবিটার কথা। এটা সেই জাহাজের ছবি যে জাহাজে একদিন আমার ঠাকুরদাদার বাবা সমুদ্রযাত্রা করেছিলেন। তিনিই বোধ হয় জোসেফ ইভান্স। বাপ্পা বলে উঠল, হ্যাঁ, উনি। তা সে যাই হোক, সেই জাহাজের ছবি জেনে আমি ছবিটা ভালো করে বাঁধিয়ে রাখলাম। একটু থামলেন হ্যারি কাকু, তারপর বললেন, প্রথম দিনই তুমি খুঁটিয়ে খুঁটিয়ে ছবিটার কথা জানতে চেয়েছিলে। ছেলে মানুষের এত আগ্রহ দেখে অবাক হয়েছিলাম, একটু বিরক্তও হয়েছিলাম, তাই বলতে পারো এড়িয়ে গিয়েছিলাম। চুরুটটা নিভে গিয়েছিল। হ্যারি কাকু কয়েকটা দেশলাইয়ের কাঠি ধ্বংস করে চুরুটটা আবার ধরালেন। কিন্তু আঙ্কেল, আপনি যে বলেছিলেন কি দেখেছিলেন? রঞ্জু অধৈর্য হয়ে উঠল। ডোন্ট ওয়ারি মাই বয়, ব্যস্ত হও না, বলছি।
গোড়া থেকে না বললে ঠিক বোঝা যায় না। যাই হোক, ছবিটা এনে আমার বাইরের ঘরে টাঙিয়ে রেখেছিলাম। একদিন অচেনা এক মহিলা হঠাৎ এলেন কি একটা কাজে। ছবিটা দেখে মুগ্ধ হয়ে গেলেন, বেশ ভালো টাকা দিয়ে ছবিটা কিনতে চাইলেন। আমি জিজ্ঞেস করলাম, হঠাৎ এরকম অতি সাধারণ জাহাজের ছবি কিনতে চাইছেন কেন? মহিলাটি হেসে বললেন, এ ধরনের জাহাজের ছবি বড় একটা দেখা যায় না বলেই আমি সংগ্রহ করতে চাই। আমি তখন খুশি হয়ে তাকে জাহাজের গল্পটা বললাম। শুনে তিনি এত ভয় পেয়ে গেলেন যে আমার চোখের সামনেই তার মুখটা সাদা হয়ে গেল। আমি ওকে ভরসা দিয়ে বললাম, আপনি ঘটনাটা শুনে শুধু শুধুই ভয় পাচ্ছেন। আর আমি ভাবছি, যদি আমার প্রচুর টাকা থাকতো তাহলে একবার জাহাজে করে সেই জায়গাটায় গিয়ে সেই সমুদ্র দানবের বিষয় অনুসন্ধান করতাম। অনুসন্ধান করতেন? মহিলাটি চমকে উঠলেন। হ্যাঁ, করতাম। আর করতাম কেন, এখনো করছি এখানে বসেই। সত্যি সেদিন কি ঘটেছিল, কেন ঘটেছিল, সেরকম ঘটা সম্ভব কিনা, এসব আমায় জানতেই হবে। জানতে পারলে আমি আধুনিক জগতের মানুষের কাছে তা প্রচার করব। মহিলাটি জিজ্ঞেস করলেন, কিন্তু এখানে বসে কি করে আপনি অনুসন্ধান করবেন? বললাম, আপনি বোধহয় খবর রাখেন না। এখনো আমাদের দেশে এমন সব তান্ত্রিক আছেন যারা সারা জীবন এইসব অলৌকিক ব্যাপারের রহস্য সন্ধান করে যাচ্ছেন। আমি এমন ফকিরের কথা জানি যিনি ইচ্ছে করলে বেশ কিছুক্ষণের জন্য নিজের আত্মাকে দেহমুক্ত করে সুদূর দেশ ঘুরে আসতে পারেন। ভদ্রমহিলা অবাক হয়ে শুনতে লাগলেন। আমি বললাম, আমার ঠাকুরদার বাবা তার ডায়েরিতে মিশর থেকে ছাপা একটা বইয়ের উল্লেখ করেছেন যাতে নাকি সেই সমুদ্র দানবের কথা আছে। আমি সেই বইয়ের সন্ধান করছি। একটু থেমে বললেন, আমি ভদ্রমহিলাকে বুঝিয়ে দিলাম আমার কোনো বন্ধন নেই, কাজেই নির্ভাবনায় অলৌকিক বিষয়ের অনুসন্ধানে নেমে পড়ব। মহিলাটি এই পর্যন্ত শুনে খুব ভয় পেয়ে গেলেন, আমাকে সাবধান করে দিলেন। ওসব বড় বিপজ্জনক কাজ, মিস্টার ইভান্স। আমি এসে বললাম, আমার কাছে একটা মরার খুলি আছে। এত বড় খুলি যে মানুষের হতে পারে তা ভাবা যায় না। তাতে দুর্বোধ্য ভাষায় অনেক কিছু লেখা আছে, দেখবেন। মহিলাটি শিউরে উঠলেন। না, আমার কোনো আগ্রহ নেই। জিজ্ঞেস করলেন, সেটা পেলেন কোথায়? বললাম, প্রেতাত্মার রহস্য সন্ধানে আমি নেপাল পর্যন্ত গিয়েছিলাম। সেখানে এক তিব্বতী লামার সাক্ষাৎ পাই। তিনি আমার সব কথা শুনে অনেক উপদেশ, পরামর্শ আর কিভাবে কি করলে সেই প্রেতাত্মার রহস্য জানা যাবে সেটা শিখিয়ে দিয়েছেন। তিনি সেই খুলিটা দিয়েছিলেন, সঙ্গে দিয়েছিলেন লাল এক টুকরো কাপড় আর কিছু কাঠের গুঁড়োর মতন জিনিস। মহিলাটি জিজ্ঞেস করলেন, কিছু ফল পেয়েছেন? বোধ হয় পেয়েছি। লামা আমায় বলেছেন সেই প্রেতাত্মা এখনো আছে। হয়তো তার দেখাও পেতে পারো যদি ঠিক মতো একাত্ম হও। তবে সাবধান। মহিলাটি জিজ্ঞেস করলেন, একাত্ম হও মানে? না ঠিক জানি না, বোধহয় ওই একটি বিষয় নিয়ে তন্ময় হয়ে সাধনার কথা বলেছেন। কিন্তু কলকাতায় বসে সেরকম সাধনা করা বড় কঠিন হয়ে পড়ছে। এখানে বড্ড ডিস্টারবেন্স। তাহলে কলকাতার বাইরে কোথাও চলে যান, একান্তই যদি অপঘাতে মরার ইচ্ছে হয়ে থাকে। দূরে কোথায় যাব? তেমন টাকা পয়সা নেই, জায়গাও জানা নেই। তবে ছোট নাগপুরে আমার এক বন্ধু আছে, স্যামুয়েল। তাকে সব কথা জানিয়েছি। সে তো কেবলই বলে তার কাছে চলে যেতে। জায়গাটা নাকি ওই ধরনের সাধনার পক্ষে খুবই উপযুক্ত। মহিলাটি আর কিছু না বলে চলে গেলেন। যাবার সময় আমার সাবধান করে দিয়ে গেলেন যেন আমি ও সব নিয়ে মাথা না ঘামাই। উনি চলে যেতেই হঠাৎ মেঘের গর্জন, সঙ্গে সঙ্গে ঝড়। তখন সবে সন্ধে। ঝড়ে নিচের সিঁড়ির দরজাটা ভয়ানক শব্দ করছিল। দরজাটা বন্ধ করবার জন্য নামতে যাব, দেখি লম্বা একটা মানুষ সর্বাঙ্গে চাদর জড়িয়ে উঠে আসছে। এক পা করে, তার মুখ দেখা যাচ্ছে না। তখনই আমি উঠে এসে টেবিল থেকে টর্চ নিয়ে নেমে গেলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না।
আর সেই মহিলা? রুদ্ধ নিঃশ্বাসে জিজ্ঞেস করলো বাপ্পা। তাকেও দেখতে পেলাম না। ওইটুকু সময়ে ঝড়ের মধ্যেই রাস্তায় নেমে কোথায় যেন ভ্যানিশ হয়ে গেছেন। ঝড়ের মধ্যেই বেরোনোর এমনকি তাড়া ছিল সেটা বুঝতে পারিনি। কথা শেষ করে হ্যারি কাকু কোমরের পিছনে দুহাত রেখে গম্ভীরভাবে পায়চারি করতে লাগলেন। একটু পরে বাপ্পা বলল, তাহলে কাকু, এই পর্যন্ত বোঝা যাচ্ছে যে দুবার আপনি প্রায় একই জিনিস দেখেছিলেন, আর সেই দুবার দেখার আগে ভীষণ ঝড় উঠেছিল। হ্যারি কাকু পায়চারি করছিলেন, দাঁড়িয়ে পড়লেন, একটু ভেবে নিয়ে বললেন, হ্যাঁ তা বটে। আর এ ঝড় ঠিক সাধারণ ঝড় নয়। আর সেটা ঠিক বলতে পারছি না। তবে এটুকু বলা যায় ঝড়ের সঙ্গেই মূর্তিটার সম্বন্ধ, অর্থাৎ ঝড়ের মধ্যে দিয়েই তার আবির্ভাব। হ্যাঁ তা অবশ্য বলতে পারো। আর দুবারই আপনি এই বিশেষ ঝড়ের সময় ভয় পেয়েছিলেন। হ্যারি কাকু একটু ভেবে বললেন, শেষবার ভয়টা খুব বেশি পেয়েছিলাম, কিন্তু প্রথমবার তেমন ভয় পাইনি। মনে করেছিলাম ওটা বোধহয় সাধারণ ঝড়। রঞ্জু এতক্ষণ মন দিয়ে শুনছিল, এবার বলে উঠল, আরও একটা ব্যাপার নোটিস কর বাপ্পা, যে দুবারই ঝড় উঠেছে বা কিছু দেখা গিয়েছে, সেই দুবারই উনি কাউকে না কাউকে জাহাজের গল্পটা শুনিয়েছেন। সেবার সেই রহস্যময় মহিলাকে, এবার আমাদের। বাপ্পা প্রায় লাফিয়ে উঠে বলল, বাহ, দারুণ পয়েন্ট ধরেছিস তো। হ্যারি কাকু ভুরুতে ভাঁজ ফেলে রঞ্জুর দিকে তাকিয়ে রইলেন, যেন স্বগত কণ্ঠে বললেন, রাইট রাইট। বাপ্পা বলল, কাকু, একটা রিকোয়েস্ট করব। ওই জাহাজের ঘটনাটা কাউকে আর নাইবা বললেন? হ্যারি কাকু সামান্য একটু হাসলেন, তারপর বললেন, আর কাউকে বলবো কিনা জানি না, তবে ওই বস্তুটা যে কি, কেন এভাবে এখানে হানা দেয়, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন সে রহস্য ভেদ করবার চেষ্টাটা চালিয়ে যাব। কিন্তু সেই যে লামা আপনাকে একাত্ম হওয়ার কথাটা বলেছিলেন, তার মানে এতদিনে বুঝতে পেরেছেন? না, এখনো ঠিক পারিনি। একাত্ম হওয়ার মানে এই দাঁড়ায় যে বি ওয়ান উইথ হিম, কিন্তু এই হিমটা কি? বলতে বলতে হঠাৎ তিনি দুহাতে মাথা টিপে ধরে চেয়ারে বসে পড়লেন। রঞ্জু বলল, কিন্তু সেই জাহাজের গল্পটা তো এখনো শেষ করেননি মিস্টার জোসেফ ইভান্স, তারপর কি করলেন? হ্যারি কাকু মাথা টিপে ধরে বললেন, হ্যাঁ সেটা অবশ্যই বলতে হবে। হ্যাঁ, তবে আজ আর কথা বলতে পারছি না। হ্যাঁ, আমার শরীরটা খুব দুর্বল লাগছে জানো। তোমরা বরং আর একদিন এসো। এবার ওদের আসতে দেরি হলো প্রায় 4 মাস। হ্যারি কাকুকে খুব ক্লান্ত আর বিষণ্ণ লাগছিল, মুখটা কিরকম ফ্যাকাশে হয়ে গেছে, গলার মোটা শিরাগুলো যেন চামড়া ফুঁড়ে উঠে আসছিল। হ্যারি কাকু তবু আন্তরিকতার সঙ্গে ওদের বসালেন, কফি তৈরি করে খাওয়ালেন, বললেন, আর কিছুদিন পরে এলে আমায় আর পেতে না। কেন? আমার সেই বন্ধু স্যামুয়েল বারবার আমায় ডাকছে, ভাবছি ওর কাছেই চলে যাব। বাপ্পা চুপ করে শুনছিল আর ঘরটা দেখছিল। একটু যেন পরিবর্তন হয়েছে, ঘরটা বেশ গোছালো। বোধহয় চলে যাবেন বলে ঘরটা গুছিয়েছেন, কিন্তু আশ্চর্য হলো টেবিলে সেই ফুলদানিতে লাল গোলাপের জায়গায় একটা বড় সাদা গোলাপ দেখে। এবার সাদা গোলাপ দেখছি, আগে দেখতাম লাল গোলাপ। হ্যারি কাকু বললেন, লাল গোলাপ আর পছন্দ হয় না, বড্ড যেন অহংকার, বড্ড আত্মপ্রচার। বাপ্পা অবাক হলো, বাবা, হ্যারি কাকুর মুখে এসব আবার কি কথা? সত্যি কি উনি শেষ পর্যন্ত সাধু সন্ন্যাসী হয়ে যাবেন? যাই হোক, কফি খেতে খেতে হ্যারি কাকু সেই জাহাজের ঘটনার শেষাংশটুকু বলে গেলেন।
জোসেফ ইভান্স এরপর লন্ডনে পৌঁছেই জাহাজের ঘটনা নিয়ে হইচই বাঁধিয়ে দিলেন। সভা সমিতি করলেন, কাগজে রিপোর্টারদের ডাকলেন, নিজের অভিজ্ঞতার কথা বললেন, সাক্ষ্য দিলেন জাহাজের কাপ্তেন স্বয়ং, তাছাড়া প্যাসেঞ্জারদের অনেকেই ছিল। জোসেফ গভর্নমেন্টের কাছে দাবি করলেন ওই সমুদ্র দানবকে নিয়ে বৈজ্ঞানিক উপায়ে সন্ধান চালানো হোক। তিনি বড় বড় থিওসফিস্টদের সঙ্গেও এই নিয়ে আলোচনা করলেন। বললেন, অতল সমুদ্র থেকে ওই যে মূর্তিটা উঠে এলো, ওটা হাড় মাংসের জীব নয়, আবার আবার চোখেরও ফুল নয়। তবে তবে ওটা কি? এ প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। যেমন উত্তর পাওয়া যায়নি কি করে তিনি নিজে রক্ষা পেলেন, কেনই বা সমুদ্র দানবটা তাকে দেখে অমন ভয়ঙ্কর চিৎকার করে লাফিয়ে পালিয়ে গিয়েছিল। না, নিশ্চয়ই মিস্টার ইভান্সের মধ্যে কোনো দৈব শক্তি আছে যা তিনি নিজেও জানেন না। এরপর থেকে বেশ কিছুকাল ওই জলপথে যখন জাহাজ যেত, তখন ওই জায়গায় এলে যাত্রীরা কেউ ডেকে থাকতো না, তারা সবাই একসঙ্গে থাকত। হোলি বাইবেল পড়তো সমস্বরে, আর প্রত্যেকের হাতে থাকতো ক্রস। এসবই জোসেফ ইভান্স তার ডায়েরিতে লিখে গেছেন তার পুত্র পৌত্র পৌত্রীদের জন্য। এও লিখে গেছেন, কোনো দৈব শক্তি সত্যিই আমার আছে কিনা আমি জানি না, তবে আমার মনে হয় এ শক্তি আর কিছু নয়, শুধু পরোপকার বৃত্তি আর সাহস। আমি যদি সেদিন সেই যাত্রীটিকে বাঁচাবার জন্য মরিয়া হয়ে ওই সমুদ্র দানবের ওপর ঝাঁপিয়ে না পড়তাম, তাহলে তাহলে আরও একজনকে হারাতে হতো। তবে তবে আজ আমি কিছুতেই বোঝাতে পারবো না সেদিন আমার উপর কি এক অদ্ভুত শক্তি ভর করেছিল। নইলে আমি তো খুব সাধারণ একজন মানুষই। শেষে লিখেছেন, যাই হোক, জীবনের শেষ দিন পর্যন্ত আমি ওই সমুদ্র দানবের রহস্য ভেদ করার চেষ্টা চালিয়ে যাব, আর তার জন্য যদি আমাকে সারা পৃথিবী ঘুরে বেড়াতে হয়, তবু আমি পিছপা নই। আজ পর্যন্ত শুধু এইটুকুই তথ্য পেয়েছি যে একদল লোক নাকি মিশর থেকে একটা 1000 বছরের মমি চুরি করে জাহাজে করে ওই পথেই পালাচ্ছিল। জাহাজটা হঠাৎই ডুবে যায়, আর সেই সঙ্গে ডুবে যায় মমিটাও। তারপর থেকেই নাকি এইটুকুই তথ্য, এখনো আরও প্রমাণ দরকার। ডায়েরি এখানেই শেষ। হ্যারি কাকু বললেন, কিন্তু তিনি বেশি দিন বাঁচেননি। একদিন সন্ধ্যায় পথ চলতে চলতে ঝড়ে গাছের ডাল চাপা পড়ে তিনি মারা যান। হ্যারি কাকু একটু থামলেন, তারপর বললেন, এই ডায়েরি আসে আমার পিতামহের হাতে। তিনি ও রহস্য ভেদ করতে করতে মধ্যবয়সী আগুনে পুড়ে মারা যান। তারপর আমার বাবা, তিনি এবার সেই মমির ইতিহাস সংগ্রহ করতে আরম্ভ করেন, কিন্তু বজ্রাঘাতে তার মৃত্যু হয়। কথা বলতে বলতে হ্যারি কাকু ক্লান্ত হয়ে পড়ছিলেন, তবু বলতে লাগলেন, জোসেফ ইভান্স থেকে পরপর 3 পুরুষের কেনই অপমৃত্যু? তোমরা হয়তো বলবে ঘটনা চক্র, বলবে অপঘাতে কি মৃত্যু হতে পারে না। ঠিক, তবু আমার মনে প্রশ্ন থেকেই যায়, এ কি সেই অলৌকিক অস্তিত্বটির প্রতিহিংসা? জোসেফ ইভান্স অলৌকিক রহস্যের জাল ছিন্ন করে বিজ্ঞানের আলোয় সত্যকে উদ্ঘাটন করে মানুষকে সাহস জোগাতে চেয়েছিলেন বলে। আর যেহেতু তার বংশধরেরা সেই একই পথে এগোচ্ছিলেন, তাই তাঁদের উপর অকাল অপঘাত মৃত্যুদণ্ড। যদি তাই হয় তাহলে বাপ্পা, রবিনসন, তোমরা জেনে রাখো, এবার আমার পালা আসছে। তাই কি আপনি ঘরের চারিদিকে ক্রুশ চিহ্ন এঁকে রেখেছেন? বাপ্পা প্রশ্ন ছুঁড়ে দিল। হ্যাঁ, ধরে নাও তাই। যদি সেই করুণাময় পরম পিতার আশ্রয় থেকে আমি আমার সাধনা
নির্বিঘ্নে চালিয়ে যেতে পারি তারই চেষ্টা। আপনি যখন এতদূর ভাবতে পেরেছেন তখন আর নাই বা এগোলেন? না, তা সম্ভব নয়। যে রহস্য ভেদ করতে করতে আমার পূর্বপুরুষরা জীবন দিয়েছেন, সে কাজ আমিও করে যাব। এখন শয়নে স্বপনে আমার শুধু ওই একটি চিন্তা, প্রেততত্ত্ব। ওই দেখো, কত প্রেততত্ত্বের বই এ কমাসে জোগাড় করেছি। আর যদি অপঘাতে মৃত্যু হয় তাহলে হোক, হ্যাঁ, আমি প্রস্তুত। বলে তিনি ঠোঁট ছড়িয়ে হাসলেন। এমন ধপধপে সাদা বড় বড় এক পাটে দাঁত বের করে হাসতে তাকে কখনো দেখা যায়নি। ওর দাঁতগুলো কি এত সাদা ছিল? ওই দাঁত আর হাসি দেখে বাপ্পার গা ছমছম করে উঠল। হ্যারি কাকু বললেন, একবার আমার কেমন মনে হয় জানো, আমি আর সেই পুরনো আমি নেই। খুব একটা পরিবর্তন, অদ্ভুত পরিবর্তন নেমে এসেছে আমার মধ্যে। জানি না আমার পরিণতি কি। সেদিন এই পর্যন্ত। এরপর অগাস্টের এক মেঘলা দুপুরে বাপ্পা আর রঞ্জু গিয়েছিল হ্যারি কাকুর বাড়িতে। জাহাজের গল্প শোনা শেষ হয়ে গিয়েছে, নতুন গল্প শোনার আর তেমন আগ্রহ নেই। এখন শুধু দেখা করতে যাওয়া, খবর নিতে যাওয়া কেমন আছেন তাঁদের সেই রহস্যময় মানুষটি, যার নাম হ্যারল্ড ইভান্স ওরফে হ্যারি কাকু। দরজার সামনে সেই বড় ক্রুশ চিহ্ন, দরজার বিবর্ণ রংটা যেন আরো ফিকে। হ্যারি কাকুই দরজা খুলে দিলেন, কিন্তু একই চেহারা হয়েছে তাঁর। শরীরটা যেন একটা শুকনো কাঠের মতো শীর্ণ হয়ে গেছে। মাথা ভর্তি পাকা জট পাকানো চুল, এক মুখ পাকা দাড়ি, দু চোখে ঘোলাটে দৃষ্টি। পিছনের দেওয়ালে শুধু সেই লেখাটা জ্বলজ্বল করছে, বি ওয়ান উইথ হিম, তাঁর সঙ্গে একাত্ম হও। ঘরে ঢুকে ওরা অবাক হয়ে গেল। টেবিলে ফুলদানিতে আজ আর শুধুই সাদা গোলাপ নয়, টেবিল ক্লথটিও সাদা। জানলা দরজার বিবর্ণ নীল পর্দা আর নেই, তার বদলে সাদা পর্দা। বিছানার চাদর, বালিশের ওয়ার সবই সাদা। আর যে হ্যারি কাকু বরাবর পরে এসেছেন ছিটের পাজামা, তার পরনে সাদা পাজামা আর সাদা ফতুয়া। হ্যারি কাকু এদিন বেশি কথা বলতে পারেননি, কোন রকমে দরজা খুলে দিয়েই বিছানায় শুয়ে পড়েছেন। কেমন আছেন হ্যারি কাকু? ক্যাম্পকার্টার দুপাশে দুজনে বসে জিজ্ঞেস করল। ঠিক জানি না। এ এমন একটা উত্তর যার উপর আর প্রশ্ন করা যায় না। কিন্তু চারিদিকে এত সাদা কেন? হ্যারি কাকুর সেই ভরাট গলা আর নেই। ফ্যাকাশে গলায় বললেন, সাদাই তো সব, সাদাই পবিত্রতা। বলে শীর্ণ হাতটা বাড়িয়ে দিলেন রঞ্জু আর বাপ্পার দিকে। কয়েক মাস পর বাপ্পা হ্যারি কাকুর সেই চিঠিখানা পেল। চিঠিখানা পেয়ে বাপ্পা আশ্চর্য হল। তাহলে এই বয়সে হ্যারি কাকু সত্যিই কলকাতা ছেড়ে চলে গেলেন ছোট নাগপুরের একটা অখ্যাত জায়গায় নির্বিঘ্নে প্রেততত্ত্ব সাধনা করতে। কিন্তু ভীতু হয়ে পড়ছেন কেন? সেই অশরীরী দানবটা কি সেখানেও হানা দিচ্ছে? যাই হোক, তাকে জগদীশপুরে যেতেই হবে। তাদের দুজনকে হ্যারি কাকু আকুলভাবে ডেকেছেন। পরের দিন বাপ্পা কলকাতায় চলে এলো। দেখল রঞ্জুও ওই রকম চিঠি পেয়েছে, একই বক্তব্য, একই ভাষা। রঞ্জু জিজ্ঞেস করল, কবে যাবি? আজই। কিন্তু কি ভাবছিস?
ভাবছি মা বাবাকে কি বলবো। সত্যি কথা বললে যেতে দেবে না। ঠিক আছে, এমনি বেড়াতে যাচ্ছি বললে আপত্তি করবে না, বিশেষ করে যখন তুই সঙ্গে আছিস। বলে রঞ্জু একটু হাসল। রঞ্জুর বাবা কিছু বলেননি। রঞ্জুর মা গজগজ করলেন, শুধু শুধু এখানে ওখানে ঘুরে বেড়ানো, এই আবার কি? তাড়াতাড়ি ফিরো। যাবার সময় বাপ্পা বলল, হ্যারি কাকুর ঠিকানাটা একটা স্লিপে লিখে টেবিলে রেখে যাস। বলা যায় না, যদি কোনো কারণে আটকে যাই। সেদিনই রাত্রে মোগলসরাই প্যাসেঞ্জারে ওরা চাপল। সারা রাত ট্রেনে। যতক্ষণে ঘুম এসেছিল ততক্ষণ ওরা হ্যারি কাকুকে নিয়ে আলোচনা করল। বাপ্পা বলল, একটা কথাই ভাবছি, হ্যারি কাকু কেন লিখলেন? ভীত হয়ে পড়ছি। নিশ্চয়ই ওখানেও সেরকম কিছু ঘটেছে। কিন্তু ওখানে তো তিনি একা নন, পাদ্রী সাহেবও আছেন। তিনি তো তাকে অনেকদিন ধরে ডাকছেন। তিনি আবার হ্যারি কাকুর বন্ধু। তাহলে রঞ্জু বলল, কলকাতায় যেদিন সন্ধেবেলা ঝড় ওঠার সঙ্গে সঙ্গে ওই রকম মারাত্মক ঘটনাটা ঘটলো, সেদিন তো আমরাও ছিলাম। বাপ্পা চিন্তিতভাবে বলল। তা বটে। একটু থেমে আবার বলল, আচ্ছা, আরেকটা জিনিস লক্ষ্য করেছিলি? হ্যারি কাকুর কীরকম তাড়াতাড়ি পরিবর্তন হচ্ছিল। প্রথম দিনের সেই হ্যারি কাকু, যিনি হ্যাট মাথায় ছড়ি হাতে ওয়েলেসলির দিকে হাঁটছিলেন, তিনি যেন শেষের দিকে আর বেরোতেই পারছিলেন না। অথচ কমাসেরই বা তফাৎ। শুধু তাই নয়, যিনি প্রথম দিকে কাঠখোট্টা মানুষ ছিলেন, টেরা টেরা কথা বলতেন, তিনি ক্রমশই যেন কেমন ভীতু হয়ে পড়লেন। কথা বলতে বলতে হাত ঠোঁট কাঁপত। রঞ্জু সায় দিয়ে মাথা দোলালো। তারপর হঠাৎ তার সাদার উপর প্রীতি উথলে উঠল। লাল গোলাপের জায়গায় সাদা গোলাপ এলো। জানলার পর্দা, বিছানার চাদর, টেবিল ক্লথ সব সাদা। তিনি যেন হঠাৎ কেমন দার্শনিক হয়ে উঠলেন। আর ওর সেই বড় বড় সাদা দাঁতের হাসি, বাবা গো! অথচ উনি কম হাসতেন। ওর ওই রকম বড় বড় সাদা দাঁত আগে কখনো চোখে পড়েনি। আর শেষ যেদিন দেখা করে এলাম, সেদিন তো উনি একেবারেই শয্যাশায়ী, ভালো করে কথাই বলতে পারলেন না। এখানে একটা কথা ভাববার আছে রঞ্জু, যে মানুষকে মুমূর্ষ অবস্থায় দেখে এসেছি, সে মানুষকে এত গুছিয়ে চিঠি লিখতে পারে? রঞ্জু বলল, চিঠি বোধহয় উনি লেখেননি, পাদ্রী সাহেবকে দিয়ে লিখিয়েছেন। তিনিও তো বৃদ্ধ, তাই কাপা কাপা লেখা। বাপ্পা একটু ভেবে বলল, তা হতে পারে, কিন্তু চিঠির প্রথমটা পড়। রঞ্জু পকেট থেকে চিঠিটা বের করল। বাপ্পা আঙুল দিয়ে চিঠির প্রথম দিকটা দেখিয়ে দিয়ে বলল, এইরকম সহজ স্বাভাবিকভাবে কোনো মুমূর্ষ মানুষ ডিকটেট করতে পারে? আমাদের যাওয়া যখন এতই জরুরি, তখন তো টেলিগ্রাম করলেই চলতো, তাই না? এটা কি তবে আগে লিখে রাখা? তারিখটা দেখতো। বলেই বাপ্পা চিঠির উপরে ঝুঁকে পড়ল। আশ্চর্য, কোনো তারিখ নেই। এর মানে কি? অনেক ভেবে রঞ্জু বলল, হয়তো ভুলে গেছেন। কিন্তু এই যুক্তিটা কারোরই মনঃপুত হলো না। সকালে ওরা পৌঁছলো মধুপুর। তারপর চড়ে বসলো গিরিডির ট্রেনে। স্টেশনে দুটো কেক আর 2 ভাঁড় চা খেয়ে ওরা জানলার ধার নিয়ে আরাম করে বসল। ট্রেন ছাড়ল। ওরা গল্প করছিল, কিন্তু গল্প করাতেও ক্লান্তি। প্রথমত সারা রাত ভালো ঘুম হয়নি, দ্বিতীয়ত মনে চাপা দুর্ভাবনা। কে জানে হ্যারি কাকুকে কি অবস্থায় দেখবে। তাছাড়া ভয়ও আছে। এ তো শুধু একজন অসুস্থ মানুষকে দেখতে যাওয়া নয়, এমন একজনকে দেখতে যাওয়া যে এক মহাশক্তিশালী অশরীরী আত্মার শিকার। আমি কিন্তু প্রস্তুত হয়েই যাচ্ছি। বাপ্পা সকৌতূহলে তাকালো। রঞ্জু হেসে পকেট থেকে একটা বালা বের করে দেখালো। কি ওটা? লোহার বালা মনে হচ্ছে। হ্যাঁ, যদি আবার সত্যি এইসবের পাল্লায় পড়ি তাহলে। তাহলে লোহা তোকে বাঁচাবে? হ্যাঁ রে, লোকে বলে সঙ্গে লোহা থাকলে ওরা ত্রিসীমানায় ঘেঁষে না। তোর মাথা। তাহলে জাহাজে আর ওসব ঘটনা ঘটতো না। জাহাজটায় তো লোহার অভাব ছিল না। ডেকের রেলিংগুলো কি কাঠের ছিল? অকাট্য যুক্তি। রঞ্জু চুপ করে গেল। জোসেফ ইভান্সের সেই কথাগুলো ভুলে গেলি?
পরোপকার বৃত্তি আর প্রচণ্ড সাহস, এই হলো বাঁচার অস্ত্র। আজ পর্যন্ত ভূতের হাতে প্রাণ হারিয়েছে ভিতুর দল। যারা সর্বশক্তি দিয়ে প্রেতাত্মার দিকে ছুটে যেতে পারে তারা মরে না, বরঞ্চ দুষ্ট আত্মাই পালায়। মানুষ যেমন ভূতকে ভয় পায়, ভূতও তেমনি ভয় পায় মানুষকে। ট্রেন চলেছে, দুপাশে রুক্ষ মাটি। বাংলাদেশের মতো শস্য শ্যামল সমতল জমি আর নেই। উঁচু নিচু মাঠ যেন ঢেউ খেলিয়ে ছড়িয়ে আছে। হু হু করে বাতাস আসছে খোলা জানলা দিয়ে। রঞ্জুর একটু ঝিমুনি এসেছিল, একসময় সামলে নিল। সলজ্জভাবে তাকালো বাপ্পার দিকে। দেখল বাপ্পা জানলা দিয়ে মুখ বাড়িয়ে যেন অস্বস্তির সঙ্গে কি দেখেছে। কি দেখছি সমন করে? বাপ্পা উত্তর দিল না, শুধু আঙুল দিয়ে আকাশ দেখিয়ে দিল। রঞ্জু দেখল আকাশের দক্ষিণ পূর্ব কোণ থেকে কালো মেঘ একটা দৈত্যের মতো হো হো করে এগিয়ে আসছে। বাপ্পা চুপ করে রইল। জগদীশপুরে ওরা যখন নামল তখন বাতাসের গোঙানি শুরু হয়ে গিয়েছে। ছোট স্টেশন, প্যাসেঞ্জার কজন নামলো আঙুলে তা গোনা যায়। একটা টাঙ্গাও পাওয়া গেল। তাকে ফাদার স্যামুয়েলের কোয়ার্টার বলতে সে কিছুই বুঝল না, কিন্তু যখন বলা হলো পুরনো গির্জা তখন সে বুঝল বটে, কিন্তু ও এতই অবাক হয়ে গেল যে ভাড়া বলতে ভুলে গেল। যাই হোক, ভাড়া ঠিক করে ওরা দুজনে টাঙ্গায় উঠে পড়ল। ততক্ষণে ঝড়ের দাপট তীব্র হয়ে উঠেছে। তারই মধ্যে দিয়ে টাঙ্গার বুড়ো ঘোড়াটা প্রাণপণে ছুটছে। জায়গাটা একই জনবসতি বিরল। টাঙ্গা যতই এগোচ্ছে ততই যেন নির্জন এক জগতে তারা প্রবেশ করছে। খোয়া বের করা ধুলো ভরা সরু রাস্তা, দুপাশে শুধু আতা পেয়ারার গাছ, সার সার বাবলা গাছের পাতলা ছায়া আর ঝোপঝাপ। ওহে গাড়োয়ান, শ্যামুল সাহেবের কোঠি আর কিতনা দূর? গাড়োয়ান কোনো উত্তর দিল না। গাড়ি ছুটছেই। এদিকে ঝড়টা কখনো কমছে, আবার কখনো জোরে হচ্ছে। যখন জোর ঝাপটা মারে এরা মুখে চোখে রুমাল চেপে ধরে। ধুলো আর ধুলো। শেষ পর্যন্ত টাঙ্গাটা যেখানে এসে থামল সেখানে শুধু জঙ্গল আর ঝোপঝাড় ছাড়া আর কিছুই চোখে পড়ল না। রাস্তাটাও যেন হঠাৎই সেখানে শেষ হয়ে গেছে। গির্জা কাহা হ্যায়? গাড়োয়ান কথা বলল না, হাত তুলে দক্ষিণ দিকটা দেখিয়ে দিল। হ্যাঁ, ওই যে গির্জার মতো কি একটা দেখা যাচ্ছে। টাঙ্গাওয়ালার ভাড়া মিটিয়ে দিয়ে দুজনে নামলো। হেরি কাকু তো আচ্ছা জায়গায় সাধনা করতে এসেছেন। ওরা দুজনে চার্চটার কাছে এগিয়ে এলো। চার্চের অবস্থা দেখে ওরা অবাক। জীর্ণ বিবর্ণ দেওয়াল, জানলাগুলো ভাঙা। কেউ যে এখানে প্রেয়ার করতে আসে তার কোনো লক্ষণই নেই। দরজায় একটা তালা ঝুলছে। রঞ্জু বলল, এর মানে কি? চার্চেরই যখন এই অবস্থা তখন পাদ্রী এখানে কি করেন? তার থাকার দরকারটাই বা কি? বাপ্পা বলল, যাই হোক, তিনি নিশ্চয়ই কাছেই কোথাও থাকেন, নইলে হ্যারি কাকু ঠিকানা দিলেন কি করে? আর হ্যারি কাকু তো ওর কাছেই থাকেন। ওরা এদিক ওদিক দেখতে লাগলো, কিন্তু কোনো কোয়ার্টার চোখে পড়ল না। এ তো আচ্ছা রহস্য। রঞ্জু বেজার হয়ে উঠল। বাপ্পা কি যেন একটা বলতে যাচ্ছিল, দেখলো একজন বুড়ি যেন কুঁজো হয়ে ঠক ঠক করতে করতে চার্চের দিকে আসছে। তিনি এদের কাছে এলেন, কিন্তু যেন এদের দেখতেই পেলেন না। তিনি গুটি গুটি চার্চের দরজায় গিয়ে ব্যাগ থেকে চাবি বের করে তালা খুলতে লাগলেন। বাপ্পা কাছে গিয়ে বলল, ম্যাডাম, ফাদার স্যামুয়েলের কোয়ার্টারটা কোথায় বলতে পারেন? মেম সাহেব তার ঘোলা ঘোলা চোখ দুটো তুলে জিজ্ঞাসা করলেন, কোথা থেকে আসছো? কলকাতা থেকে? তোমরা কি ফাদারের সঙ্গে দেখা করতে এসেছো? হ্যাঁ, ওর সঙ্গেও বটে। আবার ওর কাছে থাকেন মিস্টার হ্যারল্ড ইভান্স, তার সঙ্গেও বটে। বাপ্পা লক্ষ্য করল
হ্যারল্ড ইভেন্সের নাম শুনে মেম যেন চমকে উঠলেন, একটু সামলে নিয়ে বললেন, কিন্তু ফাদার তো এখানে নেই। নেই? ওরা দুজনে একসঙ্গে যেন হোঁচট খেল। হ্যাঁ, উনি হঠাৎ কোথায় চলে গেলেন। কোথায় গেলেন বলে জাননি? না, সে এক অদ্ভুত ব্যাপার। লাস্ট সানডে হঠাৎ রাত 2টোর সময় ফাদার হাঁপাতে হাঁপাতে আমার কাছে গিয়ে চার্চের চাবিটা দিয়ে বললেন, আমি চলে যাচ্ছি, আমায় কোনো প্রশ্ন করো না। বলেই তিনি সেই অন্ধকার রাত্রে বেরিয়ে গেলেন। তার চোখে মুখে অস্বাভাবিক ভয়ের ছাপ দেখেছিলাম। ভয়ের ছাপ? বাপ্পা উত্তেজিতভাবে জিজ্ঞেস করল। হ্যাঁ, অমন ভয় পেতে এর আগে কখনো দেখিনি। তারপর আপনি আর ওর কোয়ার্টারে গিয়েছিলেন? আর কিছু প্রশ্ন করো না, উত্তর দেব না। বলে ব্যাগ থেকে 2টো মোমবাতি নিয়ে দরজা খুলে চার্চে ঢুকতে গেলেন। বাধা দিয়ে বাপ্পা বলল, শুধু আর একটা প্রশ্ন, মিস্টার ইভান্স কোথায়? উনি কি একাই আছেন? ভালো আছেন তো? মেম সাহেবের হাত থেকে একটা মোমবাতি পড়ে গেল। তিনি কেমন একরকম ভাবে বাপ্পার দিকে তাকিয়ে রইলেন। তারপর কাঁপা কাঁপা গলায় বললেন, তিনি লাস্ট সানডে রাত্রে মারা গেছে। মারা গেছেন? হ্যাঁ, প্লিজ আমায় কিছু প্রশ্ন করো না, আমি মোম 2টো জ্বালিয়ে দিয়েই চলে যাব। বলে আকাশের দিকে তাকালেন। ঝড়টা তখন থেমেছে, কিন্তু মাঝে মাঝে ঝাপটা বাতাস বইছে। আকাশ অন্ধকার। আপনি শুধু ওর কোয়ার্টারটা দেখিয়ে দিন, একবার সেখানে যাব। উনি আমাদের আসতে বলেছিলেন। না যাওয়াই ভালো, তবু যদি যেতে চাও ওই ইউক্যালিপটাস গাছটার পিছনে গেলেই পাবে। ওরা যখন যাচ্ছিল, মেম সাহেব ব্যাকুল হয়ে বললেন, তোমরা সত্যিই যাচ্ছ? প্লিজ যেও না। আমাদের যেতেই হবে, হ্যারি কাকুকে আমরা কথা দিয়েছিলাম আসবো বলে। পুরনো একটা ঘর, ঘরের চারদিকে ভাঙা পাঁচিল, দুপাশে ঝোপঝাপ, একটা ছোট কাঠের গেট। ওরা গেট ঠেলে ভেতরে ঢুকলো। এক ফালি রকের সামনে দরজা। এই সময় হঠাৎ প্রচন্ড ঝড় উঠল। ঝড়ের ধাক্কায় দরজা খুলে গেল। অন্ধকার ঘর। দেশলাই জ্বালতে জ্বালতে ওরা এগোলো। মেঝেতে অনেকগুলো ছেঁড়া পাতা উঠছে। বাপ্পা কয়েকটা পাতা তুলে নিল। কি রে ওগুলো? রঞ্জু ঝুঁকে পড়ে জিজ্ঞেস করলো, মনে হচ্ছে জোসেফ ইভান্সের সেই ডায়েরি। ইস, এইভাবে ছিল কে? বাপ্পা কোনো উত্তর দিল না। দেওয়ালে সাদা কাগজে কি যেন লেখা। বাপ্পা আবার দেশলাই জ্বালালো। লেখাটা পড়া গেল, Be one with him. সেই অন্ধকারে দাঁড়িয়ে হঠাৎই রঞ্জু বলে উঠল, আমার শরীর কিরকম করছে, আমি বাইরে যাব। বাপ্পা বলল, আমারও অস্বস্তি হচ্ছে। তারপর শান্ত গলায় বলল, এখানে এসেছি যখন আয় 5 মিনিট হ্যারি কাকুর জন্য প্রার্থনা করি। দুজনে সেই লেখাটার নিচে হাঁটু পেতে বসল। সবে মিনিট 2 হয়েছে, হঠাৎ প্রচন্ড ঝড় আর্তনাদ করে ঘরে ঢুকে পড়ল। আর তখনই তারা দেখল ভেতরের দরজার সামনে দাঁড়িয়ে সর্বাঙ্গে সাদা চাদর জড়ানো একটা মূর্তি। তার সারা মাথায় জট পাকানো সাদা চুল, মুখে সাদা খোঁচা খোঁচা দাড়ি, দু চোখে মরা মাছের দৃষ্টি। তার সামনের দাঁতগুলো ঠোঁটের নিচ থেকে বেরিয়ে এসে ঝকঝক করছে। হ্যারি কাকু, হ্যাঁ, হ্যারি কাকু হাসছেন। হ্যারি কাকু, হ্যারি কাকু, আমরা এসেছি বলে রঞ্জু চিৎকার করে উঠল। দেখা গেল হ্যারি কাকু
শীর্ণ ডান হাতখানা বাড়িয়ে দিয়েছেন। তুষার শুভ্র হাত, সে হাতে এতটুকু মাংস নেই, যেন হ্যান্ডশেক করতে চাইছেন। একটা ভারী গলার স্বর দৈববাণীর মতো ধ্বনিত হচ্ছিল সারা ঘরে। বি ওয়ান উইথ হিম, তার সাথে একাত্ম হও, একাত্ম হও, একাত্ম হও। আজ কাহনে শুনলেন শ্রদ্ধেয় মানবেন্দ্র পালের কাহিনী লোহিত সাগরের আতঙ্ক। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে, গল্পতে একটা লাইক এবং কাহনে সাবস্ক্রাইব করার পাশাপাশি কমেন্ট সেকশনের পাশে থাকা হাইপ অপশনে ক্লিক করে দেবেন কাইন্ডলি। গল্প পাঠে ছিলেন অর্পণ কুমার শর্মা, হ্যারি কাকুর ভূমিকায় ছিলেন রাজীব চ্যাটার্জি। অন্যান্য চরিত্রে মৌলিক, অঙ্কন, অভিষেক, বুবাই, সোমক, কৃষ্ণময়, পিয়ালি, বর্ণালী এবং কেয়া। সম্পাদনা ও আবহ শুভজিৎ। সমগ্র পরিচালনা আরজে অর্ণব। গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, কিন্তু আপনাদের ফিডব্যাকের অপেক্ষায় থাকবো আমরা। আগামী সপ্তাহে আরও একটি দুর্দান্ত গল্প নিয়ে ফিরবে কাহন। সাহিত্য দীর্ঘজীবী হোক।